ও 10টা লিখে দেবো, রিভিউ আসুক। কত করছেন কখন? করছি স্যার, ওই যে গত ক্লাস যেদিন হইলো ওই দিনই করে কমপ্লিট। না, এটা তো 1-2 দিনের মধ্যে দিয়ে দে রিভিউ। এরপরে জহিরুল ইসলাম আপনারটা? 8টা আসছে, এরপরে বাকিগুলো আর আসেনি। আচ্ছা, 8টা রিভিউ আসছে? হ্যাঁ, 8টা রিভিউ আসছে। ওকে, সমস্যা নেই। জহিরুল ইসলাম বলেন। ভাই আমারটা আসলে করা হয়নি, ভুলে গেছিলাম। আপনি তো গত ক্লাসে বলছেন করবেন, ভুলে গেলে তো কি হয়? ভুলে গেলে তো এটা কেমন বানানো না একটা ভুলে যাওয়াটা। ভাই আমি আজকের মধ্যে করে মিনার ভাইকে বলে দিব সন্ধ্যার মধ্যেই। ঠিক আছে, দেখি। মনে রাখবেন আর কি, অ্যালার্ম দিয়ে রাখেন। আচ্ছা, আর কেউ কে আছেন? ইয়েলো মার্ক এরা কারা কারা, ইয়েলো জোনে কারা কারা আছে? আমি 3 নামে বেশি আগে একটু শেষ করি। নিবেশ হতে ভাই কি আছেন? এখানে তো রাসেলের নামও আছে, রাইসুলের নামও আছে। রাইসুল তো নাই, জহিরের নামও আছে। মানে জহিরদের টিমে সবার নামে এখানে ব্ল্যাক লিস্টে আছে। জাকির হোসেন কি আছেন? স্যার ওনার নেট চলে গেছে। আচ্ছা, আসির মাহমুদ শিফাত কি আছেন? নাই। মাশরুন আছেন? আসিফুল কবির, মাশরুন? 12টা স্যার। আচ্ছা, পাবেন আস্তে আস্তে। 10টা হয়ে গেলে হবে। দেখুন, আপনাকে আমি জোনটা উঠাই দিচ্ছি। এরপরে আরো অনেকে আছেন এখানে, করেন নাই। জহিরুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি করেন নাই? উনি কি ক্লাসে আছেন? নাই। গোলাম আজম ফাহিম, উনি করেন নাই। মাহিন কবির কে আছেন? হ্যাঁ। আনিসুর রহমান, আনিসুর রহমান কে আছেন? জি স্যার আছে। বলেন। স্যার করা হয় নাই আমার। আরে আপনি বলতেছেন আপনি আমার সাথে কাজ করবেন, আপনি সিরিয়াস, আপনার সিরিয়াসনেস তো আপনাকে দেখাতে হবে ভাই। সিরিয়াসনেস কোথায় দেখতেছেন? আপনাকে বলেন আপনি কাজ করতে পারতেছেন না, আপনি সিম্পল কাজটুকু করতে পারতেছেন না, আপনি কিভাবে সিরিয়াস? আমি কিভাবে বুঝবো আপনি সিরিয়াস? আপনার গিয়ে 7টা নাই, আপনার গিয়ে আছে মাত্র 2টা, তার মধ্যে একটা গিগের ভিডিও ঠিক করতে বলছি, ভিডিওটা এখনো ঠিক করেন নাই। ভিডিওতে লেখা আছে আই ক্রিয়েট, কি লেখা আছে? আই ক্রিয়েট দিয়ে কি বুঝবো মানুষ? ভিডিওটাকে কাস্টমাইজ করেন নাই কেন? সিরিয়াস কিভাবে বুঝবো আপনি সিরিয়াস? এটা ইমরানুল করিম কে আছেন? ইমরানুল করিম কে আছেন? নাই। আশিকুর রহমান কে আছেন? আশিকুর রহমান কে আছেন? এরপরে নাজমুল হোসেন, আপনি বলছিলেন আমাকে 10টা মিলাই দেবেন, মিলেছেন? নাজমুল হোসেন 10টা মিলাইছেন? নাজমুল হোসেন দেখলাম আমি একটু আগে। হ্যাঁ, আছেন তো নাজমুল হোসেন? স্যার আছি। হ্যাঁ, আপনি কি 10টা মিলাইছেন? 5টা কাজ ছিল আপনার রিভিউ। স্যার 10টা মিল হয় নাই। কয়টা হয়েছে? আর নতুন করে স্যার কাজ তো করছি, কিন্তু এখনো রেসপন্স ওরকম বা পাচ্ছি না। আপনার রেসপন্স আসলে খালেদকে একটু নক দিবেন যে রেসপন্স আসলে। মানে রিভিউ আর পাচ্ছি না। হ্যাঁ, খালেদকে আপনি আসলে খালেদকে নক দেবেন। আচ্ছা ঠিক আছে। রাহিমুল ইসলাম, আপনার ডিটেইলসটা রাহিমুল ইসলাম আবার অ্যাড করতেছেন, একবার অ্যাড করা আছে রাহিমুল ইসলামের। এটা কি অ্যাড করছেন এখানে? স্যার গতকাল ওই যে আপডেট হওয়ার পর স্যার অ্যাড করছিলাম। এটা অ্যাড করা দরকার। আপনার এটাতে আগে অলরেডি একবার অ্যাড করা আছে। এখানে আপনাকে ওই ফর্মে অ্যাড করতে হবে না, বুঝছেন? যা আপডেট হবে আপনি খালেদকে দিয়ে দেবেন, খালেদ এখানে আপডেট করে দেবেন। ঠিক আছে স্যার। আপনি আমাকে আপডেট বলেন, কি আপডেট আমাকে বলেন। রাহিমুল ইসলাম, আপনার আপডেট কি? স্যার এই মাইক্রোওয়ার্কসে স্যার 10টা পেয়ে গেছে। ওই দিনে তো মনে 10টা ছিল।
স্যার ওই দিন 8টা ছিল। আমি ভুল আচ্ছা, আমি 10টা করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি 10টা করে দিয়েছিলাম। জি স্যার। ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চটা আমি গত ক্লাসে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয়। কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চটাই আপনারা অনেকে করছেন হয়তো বা অনেকে করেন নাই। বন্ধ পাইছেন না 2 দিন? কিওয়ার্ড রিসার্চটা করেন নাই কেন বলেন? কিওয়ার্ড রিসার্চ ছাড়া কোনো কাজ শুরু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনি আর্টিকেল লিখতে পারবেন না, আপনি এটাকে কাস্টমাইজেশন করতে পারবেন না, এসইও করতে পারবেন না, কিছু করতে পারবেন না। আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। একটা গাড়ি চালানোর জন্য প্রথম স্টেপ হচ্ছে কি গাড়িটাতে আপনার চাবি দিয়ে স্টার্ট করা। আদারওয়াইজ আপনি গিয়ার চেঞ্জ করে সারাদিন গিয়ার চেঞ্জ করে গাড়ি চলবে? আপনাকে তো আগে চাবি দিয়ে স্টার্ট করতে হবে। তা আমার এখানে মেইন চালিকা হচ্ছে আমার কিওয়ার্ড। আপনার কিওয়ার্ডে তো করতে পারেন নাই। কারা কারা করছেন একটু বলুন তো দেখি কিওয়ার্ড। কারা আপনাদের টিম করছেন? বুঝাইতে হবে কেন? এদেরকে মোটিভেট করতে হবে যে আসো তোমরা টাকা ইনকাম করো, এটা তো ভাই দিন যাবে বসতে বসতে, বুঝছেন? নাও আর নট, যে কাজটা এখন করতে পারবেন না সেটা জীবনও করতে পারবেন না। সোহানুর রহমান ভাই বলেন তো দেখি। আমাদেরটা করা হইতেছে। কতটুকু হয়েছে, কয়টা বের করছেন? স্যার মেইন কিওয়ার্ড কয়েকটা বের করা হয়েছে, বাট ওই সাব কিওয়ার্ড এখনো হয় নাই। রুহুল ভাই বলেন। স্যার আমাদের কিওয়ার্ড রিসার্চ মোটামুটি কমপ্লিট, মানে প্রাইমারি আমরা যে টার্গেট নিচ্ছি যে 50 আর্টিকেলস উইদিন শর্ট টাইমে করব, তার জন্য স্যার প্রায় 60টার মতো কিওয়ার্ড রেডি করছি। তার ভিতরে মেইন কিওয়ার্ড আছে স্যার 7-8টা, তার আন্ডারে সাব কিওয়ার্ড। তো স্যার আমি স্ক্রিনে দেখাবো এই মানে কিওয়ার্ড রিসার্চার এটা আপনার। একটু পরে আমার আসতেছে আবার। মিজান আপনাদের টিম কয়টা করছেন? আপনাদের টিমে ইয়াকে আমাদের টিম মোটামুটি অলমোস্ট ডান স্যার। ওই যে ওইটা না, ওটা দেখবো একটু পরে। মিনার একটু পরে। মিজান কয়টা করছেন আপনাদের টিমে? স্যার আমি এখনো মানে কিওয়ার্ড আইডিয়া প্রায় 20-25টার মতো নিয়ে রাখছি স্যার, ওখান থেকে বাছাই করে একটু নিয়ে আসবো, কিন্তু বাছাইটা করিনি এখন। 25টার মতো কিওয়ার্ড নিয়ে আসছে আর কি। কিওয়ার্ড আইডিয়া নিয়ে রাখছি, এখন ওটাকে আবার ওই রিসার্চ টিসার্চ করে মানে ফাইন্ড আউট করা হয়নি আর কি। বেসিক কিওয়ার্ড 8-10টা বেসিক কিওয়ার্ড চুজ করেন নাই? বেসিক কিওয়ার্ড ছাড়া তো কাজ শুরু করতে হবে না। কাস্টমাইজেশন করতে হলে আমাকে রাখতে হবে। জি স্যার, ওই যে মানে আমি প্রায় 20টার উপরে প্রায় 25টার মতো স্যার আইডিয়া নিয়ে ইয়ে করে রাখছি, এক্সেল শিটে রাখছি। ওইটাকে আবার ওই যে বাছাই করতে হবে, মানে কোনটার কি রকম ভ্যালু কি রকম। মেইন কিওয়ার্ড রাখতে হবে, মেইন কিওয়ার্ড গুলো রাখতে হবে। ঠিক আছে স্যার। একটা কাজ করি, আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটু খেয়াল করিন। ওকে স্যার। রুহুল ভাই আপনাদেরটা দেখান একটু কাইন্ডলি, তারপর আমি আমার ইয়েটা শুরু করতেছি। স্ক্রিন শেয়ার করে দেখান। স্যার দেখা যায়? দেখা যাচ্ছে। স্যার ফার্স্টে ড্রাফট করেছিলাম আর কি। এই যে এখানে উবার সাজেস্ট টুলসটা মেইনলি ইউজ করা হয়েছে, পাশাপাশি স্যার গুগলে ম্যানুয়ালি সার্চ করেও কিছু কিওয়ার্ড বের করছি। তো এগুলো হচ্ছে ড্রাফট। আর হচ্ছে স্যার আর্টিকেল লেখার জন্য যে স্যার এখানে একটা মেইন কিওয়ার্ড, তার আন্ডারে কিছু সাব কিওয়ার্ড নেওয়া হয়েছে। জি জি স্যার, এগুলোর ওই যে সার্চ ভলিউম মেনুগুলো দেখান। মেনুগুলো স্যার এখনো ওইভাবে স্যার করা হয়নি। মেনু যে আপাতত স্যার করেছিলাম, এটা আসলে স্যার গতকালকে শুক্রবার ফিক্স করার কথা ছিল, তো একটু ব্যস্ততার কারণে আমরা ওইভাবে ওই স্যার মেনু কাস্টমাইজেশন ওগুলোর কাজই করতে পারি নাই, শুধু কিওয়ার্ড রিসার্চটাই স্যার করেছিলাম। ঠিক আছে।
কাজগুলো অনেক স্লোলি যাচ্ছে, অনেক স্লোলি হবে না তো। আমি এখান থেকে দেখাই, আপনাকে প্রথমে মেনু ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? মেনু ক্রিয়েট ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এখন মেনুর জন্য আপনাকে যে নিশ আপনি চুজ করছেন, ধরুন আমারটা হচ্ছে ওমেন নিশ, হ্যাঁ, আমার তো ওমেন ফিটনেস থেকে শুরু করে বিভিন্ন জিনিস থাকবে এখানে। তো আমি আমার মেনুর জন্য কি করবো, মেনু তো যদি কিওয়ার্ড লাগবে এমন কোনো বিষয় না, মেনুর জন্য আমি পিন্টারেস্টে গেলাম আইডিয়া নেওয়ার জন্য। এখনই করতে হবে এটা, বুঝছেন? আপনাদেরকে দিলে কোনো কাজ করেন না। একটা অ্যাপ হবে না এখানে, ফিটনেস প্ল্যান দিতে পারি। আমি ফিটনেসটাকে সার্চ করি। আমরা এখান থেকে কয়েকটা ওয়েবসাইট ভিজিট করে আইডিয়া নেব যে আসলে তাদের ওয়েবসাইটগুলোতে কি ধরনের আর্টিকেল, মানে কি ধরনের ইয়েগুলো দিচ্ছে। তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করি, কয়েকটা ওয়েবসাইট ভিজিট করলে আমি একটা ভালো আইডিয়া পেয়ে যাবো যে আমাদের মেনুগুলো আসলে কেমন হওয়া উচিত। পডকাস্ট ফর ওমেন, তারা কি তারা এইগুলো সবগুলো হচ্ছে ওমেন নিশের সাইট, তো আমি একদম ইজিলি আইডিয়া নিয়ে ফেলতে পারবো তারা কি করতে চাচ্ছে। দেখতেছেন, আইডিয়া পেয়ে যাচ্ছেন, এখান থেকে আইডিয়া আপনি পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। আপনি যে নিশে চাচ্ছেন সেই নিশে আসলে কি মানে আমরা অ্যাড করতে পারি আর কি। সবগুলো তো আর সেম নিশের সাইট না, অনেকগুলো আছে মাল্টি নিশ সাইট। যেমন দেখেন এটা কিন্তু একদম সেম নিশের সাইট। হেলথ আছে, হেলথের মধ্যে ফিটনেস, নিউট্রিশন আছে, লাইফস্টাইলের মধ্যে অনেকগুলো জিনিস আছে, বাড়ি আছে, আবার অনেকগুলো জিনিস আছে। দেখে আমরা এখান থেকে একটা আইডিয়া নিই যে আমাদের কি এখানে আমরা অ্যাড করতে পারি আমরা এখানে, হ্যাঁ, ওমেন নিশের জন্য মেন কাকে রাখতে পারি। আমরা এখানে একটা মেন ইয়ে রাখতে পারি, হেলথ একদম মেন ইয়েটা। আমি এখানে কিছু ইয়ে করে রাখি, 4-5টা করে রাখি, ইয়েলো মার্ক করে রাখি। এগুলো হচ্ছে আমাদের মেন ইয়েগুলো, আমাদের মেনুগুলো। মেনুর আন্ডারে আমাদের আবার অনেকগুলো কি থাকবে, সাব মেনু থাকবে। সাব মেনুগুলো আমি লিখবো এখন। হেলথ হতে পারে, ওমেন নিশের মধ্যে ফিটনেস হতে পারে, এরপরে হতে পারে আপনার, দেখেন কি হতে পারে আপনারা নিজেরাই বলেন। লাইফ স্টাইল হতে পারে, বিউটি হতে পারে, তাই না? লাইফ স্টাইল হতে পারে, বিউটি হতে পারে, ওকে। এরপরে হতে পারে, দেখি আর কি হতে পারে, ওয়েলনেস, ফিটনেস, জার্নালস, মেন্টাল, পার্সোনাল গ্রোথ, মানি, লাইফস্টাইল, স্টাইল গাইড, travels, how to, resource about us, life at home, cleaning, meal, description, easy recipes। আচ্ছা, ওমেন নিশের রেসিপিসটাও রাখতে পারি। এখানে একটা জিনিস দেখাচ্ছে, সেটা খুবই ভালো, কুইক অ্যান্ড ইজি রেসিপিস, লাইফ এট হোম। এটা আমার কাছে ভালো লাগছে, এটাকে আমি মেন মেনু হিসেবে রাখলাম। লাইফ এট হোম। এবার এগুলোর মধ্যে আমাকে আবার অনেকগুলো কি রাখতে হবে, সাব ক্যাটাগরিজ আমাকে রাখতে হবে। এগুলো হচ্ছে আমি মেন মেনু হিসেবে এগুলোকে আমি চুজ করলাম, কারণ আমার যে নিশটা ওমেন নিশ, ওমেন ইন্টারেস্টের মধ্যে এগুলো থাকবে। আরো কিছু যদি পরবর্তীতে থাকে আমি এটা পরবর্তীতে অ্যাড করব, অথবা এগুলোর সাথে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? হেলথের মধ্যে আমি সবকিছু নিয়ে আসবো, ফিটনেসের মধ্যে, হেলথের মধ্যে মেন যে ওমেন ইস্যুগুলো আছে সেগুলোকে আমি এখানে তুলে আনবো, ফিটনেসের মধ্যে মেন ইস্যুগুলোকে উঠে আনবো, লাইফস্টাইলের মধ্যে মেন ইস্যুগুলোকে উঠে আনবো, বিউটিসের মধ্যে আমাকে মেন ইস্যুগুলোকে আমাকে উঠে আনতে হবে। লাইফ এট হোমের মধ্যে আমি রাখতে পারি, যেটা একটু আগে লিখলো, ক্লিনিং,
ক্লিনিং রাখতে পারি। এরপরে ইজি রেসিপি, ঠিক আছে, এটাকেও রাখতে পারি। হেলথের মধ্যে আমরা আরো বিভিন্ন ধরনের ওমেন ইন্টারেস্ট হেলথ থাকতে পারে, সেগুলোকে আমরা একটু খুঁজে দেখি যে কি কি আসলে হেলথ ইস্যু থাকতে পারে। লাইফস্টাইলের মধ্যে এগুলো থাকবে, যে ইস্যুগুলো থাকবে। কি লিখছে লাইফ, এখান থেকে দেখি আফটার কলেজ, লাইফ আফটার কলেজ, অল এর মধ্যে কি আছে, সবগুলো লাইফস্টাইল রিলেটেড পোস্ট। লাইফস্টাইলের মধ্যে কোনো পোস্টই রাখবো না। ওইখানে আবার মানি হিসাবে একটা রাখছে, কিভাবে মানি সেভিং করতে হয়, সেই লাইফস্টাইল গাইড ফর ম্যান ফর ওমেন দুইটাকে রাখছে। স্টাইল গাইড, ট্রাভেল রাখছে, ট্রাভেলটাকে আমরা এখানে রাখবো না। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, একটা হাউ টু ব্লগ তৈরি করে রাখতে পারি। হাউ টু, এটা আমাদের জন্য বেটার হবে। হাউ টু করে রাখি, হাউ টু, তার মানে হাউ টু দিয়ে আমার যতগুলো আর প্রশ্ন থাকবে, যেগুলো আমি এখানে ক্যাটাগরিতে ফেলতে পারবো না, সেগুলোকে আমি হাউ টু দিয়ে রেখে দেবো। বুঝতে পারছেন? এটার জন্য যে অনেক বেশি কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে হবে বিষয়টা কিন্তু তা না। ক্লিয়ার কিনা এতটুকু? 10 মিনিটে করতে পারবেন এটা? জি স্যার, ক্লিয়ার। 10 মিনিটে করেন, আমি 10 মিনিট সময় দিচ্ছি। আমি এখন নাস্তা করতে পারিনি, আমি ওই শুধু নাস্তাটা করিনি, আপনারা এই শুধু এটা করেন। মেনু বেশ করে দিই এটাকে। এটা আমি আমারটা দেখালাম, হ্যাঁ, আপনি আপনার মতো করে কয়েকটা প্রিন্টারেস্টে সার্চ দেন না, সার্চ দিলে আপনি যে ওয়েবসাইট গুলো পাবেন সেখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এখানে আরো কিছু মেনু থাকবে, অ্যাবাউট আস, কন্ট্রাক্ট আস, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কমন পেজ। এই পেজ গুলো না থাকলে আপনি কখনো অ্যাডসেন্স পাবেন না। যেমন হোম পেজ, হোম পেজ তো ডিফল্ট অবস্থায় থাকে, তাই না? এরপর আসবে কি আপনাকে কন্ট্রাক্ট আস, এরপর আছে প্রাইভেসি পলিসি। স্যার আরটা হবে না স্যার, ওই কন্ট্যাক্টে। হ্যাঁ, এরপর আছে প্রাইভেসি পলিসি। ঠিক আছে, এরপর আসছে কি কন্ট্রাক্ট আস, অ্যাবাউট আস লিখছে। স্যার টার্মস এন্ড কন্ডিশন, এটা করতে টার্মস এন্ড কন্ডিশন লাগবে না, বুঝতে পারছেন? ওইটা প্রাইভেসি পলিসির মধ্যে চলে আসছে। তো অ্যাবাউট আস, ঠিক আছে। 5টা জিনিস লাগে, মানে আপনার মেইন জিনিসটা একদম, আপনি যদি কয়েকটা স্তর ভাগ করেন, অ্যাডসেন্সের জন্য কয়েকটা স্তর ভাগ করি আমরা, কয়েকটা স্তরের মধ্যে প্রথম স্তরের মধ্যে 5টা জিনিস লাগে, হোম, কন্ট্রাক্ট আস, প্রাইভেসি পলিসি, 5টা না 5-6টা লাগে, অ্যাবাউট আস। এরপরে মিনিমাম আপনাকে অ্যাডসেন্স বলে মিনিমাম 15টা পোস্ট, কিন্তু কোথাও অ্যাডসেন্সের কোথাও কিন্তু লেখা নাই যে 15টা পোস্ট লাগবে, এটা কিন্তু কোথাও লেখা নাই। যেমন আমি কয়েকদিন আগে একটা সাইটে আমার অ্যাডসেন্স পাইছি, এটাতে আমার 53টা পোস্ট যখন করছে, 53টা পোস্ট করার পর আমাকে অ্যাডসেন্স দিচ্ছে। এর আগে আমাকে বলতেছে আপনার সাইটে মানে বিভিন্ন সমস্যা আছে, সমস্যা কি বলতেছে না। যখন আমি পোস্ট বাড়াই দিলাম তখন আমার এটা কি করে দিছে, এটা আমাকে দিয়ে দিছে, অ্যাডসেন্স দিয়ে দিছে। স্যার কয়টা পোস্ট করছিলেন? 53টা। এখানে আবার একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমার এই সাইটের মধ্যে কন্টেন্ট গুলো একদম ছোট ছোট কন্টেন্ট ইউজ করা হয়েছে এখানে, বুঝতে পারছেন? ছোট কন্টেন্ট ইউজ করছে, একদম ছোট কন্টেন্ট। যেহেতু এটা ইমেজ সাইট, ইমেজ ডাউনলোডিং সাইট, এখানে ছোট কন্টেন্ট যেহেতু ইউজ করছি, সেজন্য আমাকে এখানে কি দেখেন অ্যাডসেন্স অ্যাড চলে আসছে। এখানে ছোট একদম, মানে একটা কন্টেন্টের মধ্যে 2-3 লাইনের বেশি থাকে না। এই জন্য হয়তো হয়তো ভায়োলেশন ধরছে, মানে আমার এখানে প্রবলেম পাচ্ছে, বিভিন্ন প্রবলেমের কারণে দিচ্ছে না। এই দেখেন অ্যাডসেন্স অ্যাড। পরে যখন আমি 53টা পোস্ট করলাম, 53টা পোস্ট করার পর আমার এটা আমি আবেদন করছি, আবেদন করার পর আমাকে অ্যাডসেন্স দিয়েছে। এই জন্য আপনারা যদি 15টা 20টা পোস্ট করতে চান, আপনাদের পোস্ট গুলো লেন্থ যেন বড় হয় সেদিকে খেয়াল রাখবেন। 15 থেকে 20টা পোস্ট করেন, বাট লেন্থ বড় হইতো, আমার তো লেন্থ ছোট ছিল। এরপর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে কুকি সেট করতে হয়। এটা পরে দেখবো আমরা কুকি জিনিসটাকে কিভাবে অ্যাড করতে হয়, এটা আপনার সাইডে অ্যাড করতে হবে। কুকিজ পলিসি যদি অ্যাড না করেন তাহলে কখনোই আপনি অ্যাডসেন্স পাবেন না। তাহলে এই যে কয়েকটা জিনিস হচ্ছে, এগুলো হচ্ছে একদম বেসিক
আপনার রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশন গুলো ফিল আপ করতে পারলে আপনি অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে কখন এটা ভাববেন না আমার সাইটে অনেক ভিজিটর লাগবে, পার ডে 2000, 3000, 4000 ভিজিটর লাগবে। পার ডে আপনার 100 থেকে 150 ভিজিটর আসলে আপনি ইজিলি পেয়ে যাবেন অ্যাডসেন্সটা। আমার সাইটের ভিজিটর, আমি যখন অ্যাডসেন্সটা পাইছি আমার সাইটের ভিজিটর ছিল 70 থেকে 100 এর মধ্যে, মাঝে মধ্যে 120 যেত, 70, 120 মানে এরকম। আপনি 70 থেকে আপনি ধরেন লোয়েস্ট হচ্ছে 70 আর হাইস্ট হচ্ছে 150, এভাবে ধরে নেন। এর মধ্যে আমার ভিজিটরটা থাকতো, একটু কম বেশি হতো মাঝে মধ্যে। তবে 150 মানে আপ হয়েছে খুব কয়েকবার, 200, 220 এভাবে হয়েছে, একবার হয়েছে, এর চেয়ে বেশি কখনো হয়নি। তো এই জন্য আপনারা হাই লেন্থে করবেন, এটার জন্য অনেক ভিজিটর লাগবে না, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনার অ্যাডসেন্সটা খুব ইজিলি পেয়ে যাবেন। জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে এই যে কন্ডিশনগুলো আমরা ফিল আপ করবো, কিন্তু আমরা তো আগে মেনুগুলো তৈরি করে ফেলি, আমাদের মেন মেনুগুলো আমরা তৈরি করে ফেলবো, ঠিক আছে? মেন মেনুগুলো তৈরি করা হয়ে গেলে তারপর আমরা এই পেজগুলো রাখতে হবে, কন্ট্রাক্ট আস, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, হ্যাঁ, এরপরে আপনার 15-20টা পোস্ট রাখতে হবে, কুকিজ গুলো অ্যাড করতে হবে। তার মধ্যে আজকে আমরা এই মেনুগুলো তৈরি করে ফেলবো। মেনুগুলো তৈরি করার পর সাব মেনুগুলো তৈরি করবো। সাব মেনু তৈরি করার পর প্রাইভেসি পলিসি লিখতে পারবেন আপনারা, প্রাইভেসি পলিসি, কন্ট্রাক্ট আস, অ্যাবাউট আস, এগুলো আজকে আমরা করে ফেলবো। পারবেন তো? এখন মেনুগুলো মেনুটা এক্সেলে করেন, এক্সেলে করে আমাকে দেখান। আপনারা এক্সেলে করার সময় গুগল শিটে করেন। গুগল শিটে করার সময় একটা কাজ করেন, খালেদ আপনার টিমে যারা আছেন গুগল শিটে করার সময় তাদেরকে অ্যাড করে নেন, তারা সবাই মিলে করেন। আপনাদের ক্ষেত্রে সেম, রুবেল ভাই একটা এক্সেল গুগল শিট করে আপনার টিমের মেম্বারদেরকে অ্যাড করে নেন। ওকে স্যার। তারপরে আপনারা সবাই মিলে মেনুটা তৈরি করেন, সবাই ভাবে এই সেম কাজটা করেন, এক্সেল শিট তৈরি করে এ করে নেন। কারো মেল প্রয়োজন হলে আপনারা চ্যাটের মধ্যে চেয়ে নেন, উনি আপনাকে মেল দিলে আপনার ওনাকে অ্যাড করে নেন, অ্যাড করে আপনারা এই কাজটা গ্রুপলি করেন। গ্রুপলি কাজ এভাবে করতে হয়, বুঝতে পারছেন আমার কথা? এই নুরুল ভাই, নাজমুল ভাই, আপনাদের মেইলটা করে আবার নতুন করে দেন, তারপরে হচ্ছে যারা টিম করে ফেলছেন আপনারা মেলগুলো দেন, যিনি টিমের আপনার প্রতিনিধিত্ব করতেছেন তিনি আপনাদের গুগল শিটে এখন অ্যাড করিয়ে দেবেন, ওনাদেরকে এডিটর করে দেবেন, হ্যাঁ, যাতে আপনারা এডিট করতে পারেন। জি স্যার অবশ্যই। করেন, আমি আছি, সমস্যা নেই। মিজান ভাই, হ্যালো। জি ভাই, পাইছেন এখন? জি, এত পরে আসলো?
ওয়ার্ডপ্রেস এক্সপার্ট কে আছেন এখানে? ওয়ার্ডপ্রেস এক্সপার্ট কে আছেন এখানে? এক্সপার্ট না, কিন্তু কাস্টমাইজেশন জানি না কিন্তু ওটুকু জানলে হবে ভাই। কোডিং রিলেটেড। শেয়ার করতে হ্যাঁ, আচ্ছা বলুন। শেয়ার করে সবার জন্য আসলে এটা শিক্ষণীয় হবে। আমি নিজেও শিখতেছি আসলে, আর শিখতেছি বলতে কি আপনাদের কাছ থেকে বোঝার চেষ্টা করতেছি আর কি। একটু খেয়াল করে দেখেন, আমার প্রবলেমটা আগে শুনবেন, হ্যাঁ, তারপরে সলিউশন দেবেন। এটা হচ্ছে আমার মেইন পেজ। এখানের মধ্যে আমি আমার যে মেনুটা এখানে আমি লিখলাম সেটাকে আমি অ্যাড করব। আবার ধরুন এগুলোকে আমি ক্যাটাগরিতে রাখবো, সবগুলোকে আমি ক্যাটাগরিতে রাখবো। এখন যেগুলো আছে সবগুলো হচ্ছে ডেমো, বুঝছেন? তো সবগুলো হচ্ছে ডেমো। এখন আমি কি এটা এই থিম থেকে, থিম কাস্টমাইজেশন থেকে করে নেব নাকি অ্যাপারেন্স থেকে মেনু? প্রথমে আমাকে তো মেনু তৈরি করতে হবে, তাই না? মেনু থেকে সাবমেনু দিবেন। হ্যাঁ, এখান থেকে আগে থেকে অনেকগুলো মেনু আছে, যেটা মনে হয় সম্ভবত ডেমোতে চলে আসছে, তাই না? জি ডেমোতে। এইগুলো ক্যাটাগরি আসছে, কাস্টম লিংক আসছে, পোস্ট আসছে, পোস্ট গুলো থাকবে। আমি চাচ্ছি কি মেনুগুলো আমি কি করে দিতে, এখান থেকে আগের পুরাতন মেনুগুলো বাদ দিয়ে দিতে যাচ্ছি, নতুন করে মেনু তৈরি করতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? ডিলিট মেনু, সবগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ সবগুলো ডিলিট করে আমি নতুন করে মেনু করবো। যেমন দেখেন এখানে ঝামেলা লাগতেছে আমার কাছে মেনুগুলো। এখন আমি সবগুলো ডিলিট করি, সবগুলো ডিলিট হইলো কিনা? তো এখানে তো সবগুলো দেখাচ্ছে, আমার এতগুলো তো দরকার নাই। ডিলিট মেনু না, তুমি কোথা থেকে রিমুভ করবো? আমি পোস্টে আসলাম, হ্যাঁ, একটা পোস্ট। এখানে দেখেন ক্যাটাগরি আছে কয়েকটা। এইটা স্যার থিম থেকে স্যার হচ্ছে ডেমো গুলো ডিলিট করা যায়। এখন ডিলিট কিভাবে করবো? আমার স্ক্রিনটা কি শেয়ার করা নাই? জি দেখতেছি। আচ্ছা, এখানে একটু করে খেয়াল করে দেখেন। আমি এটা রিমুভ কিভাবে করবো এগুলো সবগুলো? এখানে এটা জি জি। এখান থেকে প্রথমে আমাকে এগুলো আগে ডিলিট করতে হবে এখান থেকে, না? ডিলিট করে এটা তো থাকবেই কাস্টম, এগুলো ডিলিট করতে হবে না এখান থেকে, এগুলো না ডিলিট করে ফেলি। ডেমো কন্টেন্ট গুলো রিমুভ করে ফেললে তো হয়। ডেমো কন্টেন্ট গুলো থাক না, কারণ ওয়েবসাইটটাতে একদম খালি থাকলে ইয়া লাগবে না। মেনুগুলো এখান থেকে তৈরি করে ফেলবো, না? মেনু কই গেল এখন? অ্যাপিয়ারেন্স মেনু, ক্রিয়েট মেনু। মেনুর কি নাম দেবো কিনা? মেনুর কি কোনো নাম দিতে হবে? হ্যাঁ নাম দিতে হবে। না, মেন মেনু দিলাম, মেন মেনু একটা নাম দিলাম একটু। এরপরে এখান থেকে অনেকগুলো রয়ে গেছে গা, এগুলো তো রিসেন্ট নাকি? ক্যাটাগরি থেকে ক্যাটাগরি তৈরি করবো না এখান থেকে? ক্যাটাগরিগুলো ক্যাটাগরি তৈরি ক্রিয়েট কিভাবে করবো? ক্যাটাগরি এখান থেকে ক্রিয়েট কিভাবে করবো? এখান থেকে আচ্ছা, এখান থেকে এই তো অ্যাড নিউ ক্যাটাগরি, তাই তো? জি। এখানে তো আমি লিখতে পারি এখানে তো সাব ক্যাটাগরিতে কি লিখতে হবে? ইউআরএল যেটা থাকে, মানে এই যে এখানে অ্যাড্রেস বারে আপনার পার্মালিঙ্ক যেটা থাকে, ডিসক্রিপশন লাগবে না। এটা হচ্ছে সাব ক্যাটাগরি নাকি ভাই? ক্যাটাগরি লাইফস্টাইল, বিউটি, লাইফ এট হোম।
lifestyle, lifestyle, beauty, living, life at home. আচ্ছা, এখানে শো করবে নাকি এটা মেনুতে? নিচে ক্যাটাগরি আছে, হ্যাঁ নিচে এই যে এখানে এখনো আসে নাই। ঠিক আছে, আমি আবার প্রথম মেনু, এখনো আসে নাই এখানে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আসছে। এবার এই জিনিসটাকে আমি মার্ক করে আনতে হবে এখান থেকে। এটা দরকার নাই, এড হয়ে গেছে। এখন আমি যে ইয়েগুলো তৈরি করবো, এই যে অ্যাবাউট আস, কন্ট্রাক্ট আস, এগুলো থাকবে পেজ, এগুলো ক্যাটাগরি থাকবে না, তাই না? এখান থেকে পেজ তৈরি করতে পারবো। অ্যাড মেনু করতে পারবেন, নিচে দেখাচ্ছে অ্যাড মেনু, অ্যাড মেনু করেন। পেজে গিয়ে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এটা পেজটা পরে ক্রিয়েট করবে। এখন আমি চাচ্ছি এটাকে আমার এখানে শো করাইতে, মেনুগুলোকে। সেভ দেন নাই স্যার, সেভ দেন নাই। সেভ হয়েছে না? এখানে আমাকে এখানে দেখাই দিতে হবে, চলে আসছে। এবার ড্রপ ডাউন করতে চাইলে এর আন্ডারে, তাহলে আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, তাই তো? যে কোনটার আন্ডারে কোনটা আপনি দিয়েছেন ক্যাটাগরি। বুঝতে পারছি। weight loss, আমি জাস্ট এখানে বলে দেবো যে এটা হচ্ছে আপনার ফিটনেস আন্ডারে। এটাকে সেভ দিতে হবে মেনুতে এখানে এসে। এটা হয়ে গেছে, এখন দেখেন আপনি ওই ইয়েতে রিলোড দেন পেজে, এটা সব আপনি দিয়ে আসবেন, সেভ দেন। না, এখানে তো সেভ দিতে হয় না। অ্যাপ্লাই অ্যাপ্লাই কোথায়? নিচে আসছে, নিচে অ্যাপ্লাই তো ডিলিট করার জন্য, বাল্ক অ্যাকশনের ক্ষেত্রে। স্যার মেনু থেকে আবার এড করতে হবে। এখানে এটা নিয়ে এটা কি সাব মেনুগুলো কি পেজ হয়ে যাবে নাকি? পেজ না তো স্যার, ক্যাটাগরিতে দেখুন। এটাতে ক্যাটাগরি তো স্যার, এটা কাজটা কি ছিল, কি লিখলাম এটা তো ভুলে গেছি। ওয়েট লস।
ওয়েট লস, এটাকে ক্যাটাগরিতে দেখাচ্ছে। এটাকে এনেবল করে দিতে হবে না? এটা স্যার ওই যে টার্ম দিয়ে যেই মেনু ইয়েতে নিতে চান ওটা নিচে দিয়ে দেন। নিচে দিয়ে দেন, তাহলে আপনার সাবমেনু না, এটাকে এনেবল করতে হবে কিনা? এটা তো এগুলো ডিসেবল থাকবে না? এখানে মেগা মেনু মানে কি বোঝাচ্ছে? মানে বুঝিনি, এখানে এখানে কি আছে কোথাও? দেখেন তো। আচ্ছা দেখি, একটু করে দেখি না। হ্যাঁ, বোঝার সুবিধার্থে এখানে কোথায় করবো এটা? এখানে এখানে হ্যাঁ, দেখি না কি হয়, আসলে জানতে তো হবে। আচ্ছা, মানে এভাবে করে বড় বড় করে আসবে, তাই তো? মানে পোস্ট আপনার থাকবে, একটা আমি একটা দেবো, একটা একটা আসবে। রাইট, বুঝতে পারছি। ঠিক আছে, এখানে একটা পেজ ক্রিয়েট করে পেজটাকে অ্যাড করে নিতে হবে। আগের যে পেজগুলো আছে, অনেকগুলো পেজ থাকবে। আমি একটা পোস্ট পেজ করি, অ্যাড পেজ। আমার মনে হয় পেজের মধ্যে অ্যাবাউট আস পেজটা থাকবে আগে থেকে। ব্যাক দিয়ে নিই এখন, এটা থাকার তো কথা, অল পেজের মধ্যে থাকবে। অল পেজ about কন্ট্রাক্ট মি, এটা কন্ট্রাক্ট আস করে দিতে হবে আর কি। এই পেজগুলো ডিলিট করে দিলে কি ডেমো কন্টেন্টটা ডিলিট হয়ে যাবে? প্রাইভেসি পলিসিস সমস্যা নাই, আমি এখানে যেগুলো আছে এগুলোকে একটু এডিট করে দেবো, বুঝছেন? এটা ডিলিট করার দরকারটা কি আছে? যে এডিট করে দিয়ে দেবো, এটাকে দিয়ে দেবো এডিট করে। প্রাইভেসি পলিসি এখানে দুইটা আছে, একটা মানে একটা ডিলিট করে দিই। প্রাইভেসি পলিসি ডিলিট করলে কিছু হবে না, একটা ডিলিট করে আরেকটা এডিট করে দেবো। হয়ে গেছে। আপনাদের হয়েছে? এই কাজটা করা হয়েছে? আপনাদেরকে এই কাজটা করা হয়েছে কিনা? আচ্ছা, যদি হয়ে থাকে এগুলো অ্যাড করে ফেলেন এখন, দেখতে যেন ভালো লাগে আর কি। আমি আমারটা করে ফেললাম আপনাদের সহযোগিতা নিয়ে। এবার আমাকে মেনুগুলো চিন্তা করতে হবে, আমাকে কয়েকটা হেলথ সাইডে যেতে হবে। হেলথ সাইড থেকে আমাকে আইডিয়া নিতে হবে আসলে আমি কি মেনু অ্যাড করতে পারি। সবচেয়ে বেটার হয় যে কিওয়ার্ডের উপর বেস করে, যেমন হেলথের মধ্যে যে আমি আর্টিকেলগুলো, যেমন দেখেন আমি ওমেন ইন্টারেস্টের মধ্যে হেলথ কিন্তু অনেক বড় একটা সেক্টর। শুধুমাত্র আমি হেলথ সেক্টরটাতে কি লিখবো? ওমেন ইন্টারেস্টের উপর বেস করে আমি কি করব, এখানে আমার হেলথটাকে সাজাবো। ফিটনেস অনেক বড় একটা সেক্টর, ওমেন ইন্টারেস্টের উপর বেস করে আমি ফিটনেসটাকে সাজাবো, বুঝছেন? এই জন্য আমার কি দরকার? কিছু কিওয়ার্ড লাগবে। উইদাউট কিওয়ার্ড আমি এগুলো করতে পারবো না, বুঝতে পারছেন? এবং ভাই ঘুম থেকে উঠতে পারেন নাই? আসসালামু আলাইকুম স্যার। স্যার সরি, মানে ওভার স্লিপ হয়ে গেছিল আর কি। তাহলে কয়টায় ঘুমাইছেন? স্যার আসলে শুতে শুতে একটু বেশি লেট হয়ে গেছিল আর কি। মিনার তো মনে হয় 4:30টায় ঘুমাইছে বলতেছে। আমার একটু বেশি। ও তো কাজ করে জমা দিয়ে দিছে আপনাকে। জি জি, আমি এই যে দেখেছি স্যার, এটা ধরবো স্যার। ওকে, এবার আমাকে আপনার আইডিয়া নিতে হবে হেলথের উপর আইডিয়া নিয়ে আমি জাস্ট দেখবো ওমেনদের সাথে ওমেন হেলথ আমি লিখে দিতে পারি, তাহলে আমার মানে একদম স্পেসিফিক কিওয়ার্ড হয়ে গেল আর কি। হ্যাঁ, আমি এখান থেকে কিছু ওয়েবসাইট ভিজিট করে আমি আমার যে সাব ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরিগুলো দিব। সেই সাব ক্যাটাগরিগুলো কিন্তু আমি ইজিলি পেয়ে যাবো, কয়েকটা যখন আমি ভিজিট করব তখন পেয়ে যাব, বুঝতে পারছেন?
বুঝছেন কিনা? ওকে, আপনারা ভাই কিওয়ার্ড রিসার্চ করতেছেন না ম্যানুয়ালি, বিপদ। এই যে কাজগুলো বায়ারও আপনাকে করতে দিতে পারে, এটা হচ্ছে আপনি এখন অন পেজের মধ্যে আছেন, এই কাজগুলো আপনাকে বায়ারও করতে দিবে, তখন কি করবেন বলেন? কন্টেন্ট কখন থেকে লেখা শুরু করবেন? যদি আপনার এগুলোতেই সময় চলে যায়, কিনা বেড়াতে সময় চলে যায়, কন্টেন্ট কখন লিখবেন? স্যার, কন্টেন্ট লিখতে পারবেন না। বলেন, এগুলো কাস্টমাইজেশন করে ফেলবে এগুলো। আমার থিমে অবশ্য কাজ বেশি নাই, এখানে কয়েকটা ফেসবুক অ্যাড করতে হবে, লোগোটা চেঞ্জ করতে হবে, আর এখানে একটা এইগুলো চেঞ্জ করতে হবে। এগুলো থেকে আমি সবগুলো রাখবো না, একটা বাদ দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দেবো, শেষ ঝামেলা শেষ। আমার সাথে এত ঝামেলা নাই। জি স্যার বলেন। স্যার আমি যে বায়ারের সাথে একটু কথা বলতেছি, বায়ার আমাকে যেটা মেসেজ যেটা হচ্ছে, সে আমার এই ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের সাথে কাজ করতে চায়, বাট তার কোনো অ্যাডেড অ্যাকাউন্ট দরকার নাই। এখন সে আমাকে বলতেছে যে আপনার একটা গুড প্রাইস দিতে। এখন স্যার আমি কি ধরনের কমিউনিকেশন করতে পারি তার সাথে? কি জন্য বায়ার আপনাকে আমার শুরুতে জানতে হবে কি চাচ্ছে বায়ার? স্যার আমাদের যে একটা ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছিল না, আপনি যেটা দেখাইছিলেন, সেটার উপর একটা গিগ তৈরি করছি আমি। তো আমি গিগটার স্যার প্রাইসটা দিছিলাম হচ্ছে একটু হাই, $150 থেকে $400 মাঝখানে। তো $150, হ্যাঁ $150 মানে আপনি তৈরি করে দেবেন, তাই তো? জি স্যার। আচ্ছা হ্যাঁ, তারপর? তো উনি এই আমার গিগের উপরে মেসেজ দিয়েছে, মেসেজ দিয়ে বলতেছে যে আপনার সবকিছু ঠিক আছে, বাট আমি কোনো ফেসবুক অ্যাকাউন্টে কোনো অ্যাড দিতে চাই না, বাট আমি ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই। আপনি আপনাকে যদি কেউ একজন বলে, ধরুন আপনি বাড়ি বিক্রেতা, হ্যাঁ জি, আপনাকে আমি এসে বললাম আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবেন, অ্যাপয়েন্টমেন্টের দাম কত? তা আপনি বললেন যে এটার দাম হচ্ছে 1 কোটি টাকা, হ্যাঁ তা আমি যদি আপনাকে বলি আমাকে বাড়ি দিবেন, কিন্তু আমি বাড়িতে থাকবো না, একটু দাম কমান, আপনি কি দাম কমাবেন? না, সেই ক্ষেত্রে কোনো কিছুতে হবে না। আমি থাকি না থাকি এটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ওইটার দাম কত। এখন সে বলতেছে আমি অ্যাড দিব না, সে অ্যাড দেখ না দেখ এটা কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে ওই জিনিসটা সে বাই করতেছে। এখন ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো এভারেজ মার্কেটপ্লেস প্রাইস কত দেখছেন আপনি? অন্য গিগ দেখছেন? অন্য গিগের উপর বেস করে আমি প্রাইসটা দিয়েছি। কত ওখানে কত? স্যার ওইখানে স্যার আপনার $100 নিচে কোনো কিছু নাই। আমি একটু চেক করে রাখেন। আপনি ফেসবুক ভেরিফাইড একটা অ্যাকাউন্ট করে দেবেন তাকে, তাই তো? বিজনেস ম্যানেজার ইনফরমেশন সে দেবে বলছে, কথা হয়েছে তার সাথে এরকম? স্যার মানে মাত্র মেসেজ দিল, তো আমি তার সাথে কমিউনিকেশন করতেছি। এখন স্যার আমি চাচ্ছিলাম যে কি ধরনের বাজেট রেঞ্জটা বলবো, আমি তাকে জিজ্ঞাসা করবো যে আপনার বাজেট রেঞ্জটা কত। না একটু রাখেন, আমি দেখতেছি আগে, আমি এটার অ্যাডস ম্যানেজার ওটা প্রাইসটা দেখি আগে। Make your sales or Instagram ad manager, Facebook ads, create Facebook ad manager, manage Facebook ads campaign for your business, verify Facebook business manager ads account. কই $50 দিয়ে তো আছে, শুধুমাত্র ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে। এখানে লিখছে আই উইল ক্রিয়েট ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট, $50। ঢুকে দেখি না, রাখেন কি বলে। আনভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট $50, ভেরিফাইড হলো $300। অলরাইট, ভেরিফাইড হলো $300। রাখেন, আমি আরো একটা দেখি, ম্যানেজ এন্ড ক্রিয়েট ফেসবুক অ্যাড ম্যানেজার। সে কোথাও মনে পাচ্ছে না, বুঝছেন? I will create Facebook ad and manage Facebook ad campaign. I will create Facebook business manager account or ads account. সবাই কিন্তু শুরু করতেছে কম দিয়ে, বুঝছেন? জি স্যার। শুরু করে পলিসিস গুলো create one business manager account. That may be unverified. Create one business manager plus create page $70. এখন আপনার এই কাজটা করতে কত সময় লাগবে বলেন? স্যার খুব বেশি না, আমি জাস্ট ক্রিয়েট যদি করি আমার তো এখানে ম্যাক্সিমাম স্যার হাফ এন আওয়ার। তাকে বলেন যে তুমি যদি আমাকে এই ইনফরমেশন গুলো প্রপারলি দিতে পারো
তাহলে তোমাকে আমি $100 দিয়ে এটা করে দেবো। আচ্ছা ওকে, ঠিক আছে। আসেন তাহলে আমরা আমাদের নেক্সট আলোচনাটা করি। তাহলে আপনারা কিওয়ার্ড রিসার্চটা কাইন্ডলি করে এভাবে মেনুগুলোকে দিয়ে সাব মেনুগুলো সাজায় ফেলবেন, ঠিক আছে? আমি পরশুদিনের ক্লাসে দেখতে চাচ্ছি যে সবার মেনু এবং সাব মেনু যেন থাকবে কিনা বলেন। মেনু এবং সাব মেনুগুলো উইথ কিওয়ার্ড রিসার্চ। আমার কিন্তু কিওয়ার্ড রিসার্চটাও লাগবে, কারণ এই জিনিসগুলো কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে বসবে, ঠিক আছে? এবার একটা প্রাইভেসি পলিসিস, এটা আপনারা লিখবেন, অফ পেজে লিখবেন, এটা ব্যাকএন্ডে লিখবেন, মানে ক্লাসের পরে লিখবেন। আপনারা সবাই তো প্রাইভেসি পলিসি লিখতে পারেন। স্যার ওই যে একটা টেকনিক দেখাইছিলেন না, ওইটা না, ওইটা ফলো করবেন, ফলো করে কিছুটা এডিট করবেন, ম্যানুয়ালি কিছুটা এডিট করবেন। ওকে স্যার। বুঝতে পারছেন? প্রাইভেসি পলিসি আসলে র‍্যাঙ্কের জন্য কোনো ইম্পর্টেন্ট বিষয় না। প্রাইভেসি পলিসিটা আসলে গুগলের প্রয়োজন হয়। আপনি যখন অ্যাড নিতে যান, অ্যাড নেওয়ার সময় আপনাকে কিছু প্রাইভেসি পলিসি সেট করতে হয়। কন্ট্রাক্ট আস, অ্যাবাউট আস, এগুলো আপনাকে করে রাখতে হবে, ঠিক আছে? কন্ট্রাক্ট আস, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসিস, এগুলো আপনাকে করে রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। এরপরে আর্টিকেলসটা আমরা কিওয়ার্ডটা আমি চেক করব। আমি ক্লাসের মধ্যে কিওয়ার্ডগুলো চেক করব। চেক করার পর আমি যদি বলি কিওয়ার্ডগুলো ঠিক আছে, আপনারা কিওয়ার্ডগুলোর উপর বেস করে আর্টিকেল লেখা শুরু করে দিবেন। আর্টিকেল লেখার পাশাপাশি কেউ একজন আর্টিকেল লিখতে থাকবেন, আর কেউ একজন এটাকে কাস্টমাইজ করতে থাকবেন। আমার কাছে মনে হচ্ছে আপনারা যে থিমগুলো চুজ করছেন, এটা আজকে যাদের আমি ওয়েবসাইটটা দেখছি, আমার কাছে মনে হচ্ছে প্রায় সকলেই মোটামুটি যতটুকু কাস্টমাইজেশন দরকার করে ফেলছেন। এখন কাস্টমাইজেশন বলতে বাকি আছে, যখন আপনারা 15-20টা কন্টেন্ট হয়ে যাবে, তখন আপনারা ডেমো কন্টেন্টটাকে ডিলিট করে দেবেন। বুঝতে পারছেন? মনে থাকবে তো? স্যার সমস্যা আমাদের যদি স্যার সমস্যাটা না হইতো এলিমেন্টর নিয়ে, তাহলে স্যার এতদিনে স্যার সবকিছু স্যার একদম ওকে হয়ে যেত, ঠিক হয়ে যেত। ভাই এলিমেন্টরের সমস্যা হলে এলিমেন্টর ডিলিট করে দিলেই তো হইতো, পুরো সাইট ডিলিট করছেন কে? ভাই সাইট পুরো ডাউন হয়ে গেছে, মানে ওয়ার্ডপ্রেসে ঢোকাই যায় না। ওয়ার্ডপ্রেস মানে এলিমেন্টর ডিলিট করে দেব, সিপ্যানেলে যায় যে প্লাগইনের সমস্যা এটা ডিলিট করে দিবেন, তাইলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেটা হয়ে গেছে এটা বাদ দেন, এখন নতুন করে আসি আমি। ওকে, যে কোনো কাজ শুরু করার আগে আপনাকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয়। আপনি বিভিন্ন যখন এখন আমি আপনাদেরকে এই যে ফাইবারের মধ্যে বা অন্যান্য মার্কেট প্লেসের মধ্যে যে কঠিন গিগ গুলো ছিল, সেই গিগ গুলো কিন্তু কখনো আপনাদেরকে দেখায় নাই। যে কোনো কাজ করতে গেলে ফার্স্ট আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। যে আপনার স্ট্র্যাটেজি কি, অন পেজের ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি কি হবে, অফ পেজের ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি কি হবে। আমি যদি আপনাকে দেখাই, জাস্ট একদম স্যাম্পল ডেমো দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। কোথায় সেভ করলাম এটাকে? অন পেজ তো না, একটা মিনিট আমাকে সময় দিন। হ্যাঁ, আমি সবকিছু নোট করে রাখছিলাম, খুঁজে পাচ্ছি না, একটা মিনিট। কোথায় লেখা টিপস ট্রিক্স, স্যার আরএফ কি আর গ্রুপ বাই পাওয়া যাইতেছে না এখন? পাওয়া যাবে ভাই, গার্লফ্রেন্ডটা 2 দিন চলছিল বুঝছেন, চলার পরে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। এখানে যেখান থেকে বাই করি
ওইখান থেকে ব্লক করে দিছে, মাল্টিপল আইপি পাইছে এই জন্য। স্যার ওই সাইটে তো একটার বেশি করা যায় না, ওর লেখাই আছে। এখন ভাই আমার পক্ষে কি আরে $15 নিচে কেউ সেল করে না, আমার পক্ষে কি $15 দিয়ে সবার জন্য বাই করা পসিবল বল? অন্য জায়গায় $15 আমাকে এখানে আমি আগে বলেছিলাম 4টা সফটওয়্যার কিনতে হয়, একটা সফটওয়্যার নষ্ট করছে আমার স্টুডেন্টরা, ফাও যেখান থেকে সফটওয়্যারটা কিনছি ওনারা এখানে গিয়ে এসএমএস করতেছে আপনাদের সফটওয়্যারটা ডাউন করে, আমি মনিটরের স্টুডেন্ট বলতেছি, দিয়ে দিছে একদম বাস দিয়ে আমাকে, আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা ছিল সেটাও বন্ধ করে দিছে। মানে ওনারা আমাকে বললে আমার কথা স্যাটিসফাইড হয় নাই, তো এই জন্য ডাইরেক্ট অ্যাডমিনকে বলতে গেছে। এসব জিনিস কি আপনি এটা $1 IP $5, আপনি কি আপনাকে $1 IP দিয়ে $1 IP $7, আপনাকে আমি কি $7 আপনার কাছ থেকে পেমেন্ট নেই বলেন? কতগুলো টুলস আছে এখানে, একটা আইপি $15 করে বাই করা পসিবল না। এই জন্য একটা 8 DB বাই করতেছি, বুঝছেন? না 8 DB বাই করলে এটাও ভয় লাগে যে 8 DBটা বাই করতেছি শুধুমাত্র আরএফস এবং আর্টিকেল ফ্লটটা ইউজ করার জন্য। স্টুডেন্টরা 8 DBটাকে যদি অন্য কারণে কাজে ইউজ করে তাহলে তো আমি আরেক বিপদে পড়ে যাবো, কারণ কথা বললেই তো শুনে না অনেকে। এখন কে করতেছে এটা ফাইন্ড করাটা খুবই কষ্টের, বের করাটা। আর্টিকেল ফ্লট থাকলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে এত কষ্ট করতে হতো না, একটা সার্চ দিতাম সবগুলো বেরিয়ে আসতো। আসবে আর্টিকেল ফ্লট আসবে, 8 DBটার জন্য ওয়েট করতেছি আমি। জি স্যার, ওইটা খুব মিস করতেছি এখন। না আমার 8 DB ছাড়া তো হবে না, বুঝছেন? আমার একটা 8 DB লাগবে, রিমোট কন্ট্রোল ডেস্কটপ দিব, ও জাস্ট যার যখন প্রয়োজন হবে, হয়তো ইউজ করবেন না, কারণ আর্টিকেল আরএফস এর মধ্যে কিন্তু একটা লিমিট আছে, তাই না? আপনারা সবাই যারা আরএফস ইউজ করেন তারা জানেন আরএফস এ কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা ইউজ করি $179 যে প্যাকেজটা আছে সেখানে কিন্তু বলা আছে যে আমি পার ডে 20টা সার্চ করতে পারবো, 20টা। কিন্তু স্টুডেন্টদেরকে যখন দেই, স্টুডেন্টরা বাপরে বাপ গুরুত্ব বুঝে না বুঝে আন্তর্জাতিক সার্চ করে, কাজ করে গিয়ে চেক করার জন্য কি করে লেখে ওয়ালপেপার, হিস্ট্রিতে চেক করা যায় না এগুলো, লেখে ওয়ালপেপার, লেখে নেচার, লেখে চেক করে যে কাজ করে কিনা ঠিকভাবে। বা এখানে চেক করার কোনো সুযোগ নাই, এই টুলসের দাম হচ্ছে $999 এজেন্সি প্ল্যানটার দাম। আপনার এখানে চেক করার কোনো সুযোগ আছে বলেন? কই গেল মান্থলি সার্ভিস প্রেসক্রিপশন? হ্যাঁ পাইছি, আমি শেয়ার করতেছি স্ক্রিনটা। আরএফটা আসবে 8 DB তে, দেখা যাক কি হয়। 8 DB তে চিন্তা করতেছি অনেকগুলো মেনু ওপেন করব, প্রত্যেকটা মেনুতে কি করে দেবো, একটা আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে দেবো, প্রত্যেকে আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, কে দুষ্টুমি করতেছে ওই পাসওয়ার্ডটা দেখা যাবে তখন, ওইটাই সবচেয়ে ভালো হবে। $14 উপায় হচ্ছে এখান থেকে। দেখেন এখানে আপনাকে আমি জাস্ট এই সার্ভিসটাই দেখাচ্ছি, এটা আমার একটা সার্ভিস ফাইবারে আছে, এটা একটু দেখাচ্ছি। প্রথমে আমাকে স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে। আমার গিগটা যদি একটু আপনারা ফলো করেন, গিগের মধ্যে কি লেখা আছে বুঝতে পারবেন যে আমি যদি যে কোনো একটা কাজ করতে যাই, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল কাজটা আমাকে করে, টেকনিক্যাল কাজটা করার পরে আমাকে করতে হবে অন পেজের কাজটা। টেকনিক্যাল কাজের মধ্যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করি সেটা আপনার কাছে মনে হতে পারে যে যত রিসার্চের কাজ আছে সবগুলো হচ্ছে টেকনিক্যাল কাজ, যত রিসার্চের কাজ। রিসার্চ মিনিং হচ্ছে টেকনিক্যাল। রিসার্চ করার পরে সেই জিনিসটাকে ওয়েবসাইটে বসানো। আগে এসইও বলতে আমরা বুঝতাম এসইও দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ, কিন্তু এখন এসইওটাকে একটু অন্যভাবে চিন্তা করা হয়। এখন এসইওটাকে চিন্তা করা হয় 3 ভাবে। অন পেজটাকে 2 ভাগ করে ফেলছে, অন পেজটাকে 2 ভাগ করে একটা নাম দিচ্ছে টেকনিক্যাল এসইও, আর একটা নাম দিচ্ছে অন পেজ এসইও। আমার কথা বুঝতে পারছেন? আগের মতোই আছে, জাস্ট একটু নামটাকে একটু কি করছে, মানে আপনার ক্যাটাগরিটাকে বাড়ানোর জন্য একটাকে ভেঙে 2টা করা হয়েছে। অন পেজটাকে ভেঙে টেকনিক্যাল এসইও করা হয়েছে, আর এটা হচ্ছে আপনার অন পেজ এসইও। টেকনিক্যাল এসইও বলতে কি, আপনি যে একটা ওয়েবসাইট করবেন এখানে ডিসিশন মেকিং থেকে শুরু করে ওয়েবসাইটের নাম কি হবে, হোস্টিং কোথায় হবে, কোন কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন, এভরিথিং বিষয়গুলো হচ্ছে কি, কিভাবে কোন থিমটা নেবেন, কাস্টমাইজেশন কিভাবে করবেন, এভরিথিং এখন চলে আসছে আপনার টেকনিক্যাল এসইও তে। অনেকেই কিন্তু এটা এখনো ইউজ করে না, কারণ হচ্ছে এটা হচ্ছে এখনো অ্যাভেলেবেল হয় নাই। তবে আমরা যদি একদম লেটেস্ট জিনিসগুলো ধরে চলি সেক্ষেত্রে আমরা বলবো এসইওটাকে 3 প্রকার, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, আর হচ্ছে কি অফ পেজ এসইও। আমরা যদি এখানে একটু সার্চ করে দেখি, টেকনিক্যাল এসইওর মধ্যে আসলে কি কি পড়বে দেখেন, এখানে একটা তালিকা দেওয়া আছে টেকনিক্যাল এসইওর মধ্যে কি কি পড়বে। আমরা ছবিটা অন করার ট্রাই করি।
এটাকে ডাউনলোড করি, এটা একটু বেশি বড় হয়ে যাবে ইমেজটা, লম্বা বিস্তারিত হয়ে যাবে আর কি। এখানে দেখেন আপনারা এসইওটাকে বিভিন্ন ভাবে ভাগ করে দেখাইছে, আমরা এগুলোকে ভুলে যাই, এটাকেও একটু আলাদা করে দেখানোর চেষ্টা করছে। আলাদা করে দেখানোর মেন অর্থটা হচ্ছে এখানে এটা, সেটা হচ্ছে কি এই জিনিসগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বিধায় কিন্তু এগুলোকে আপনাকে আলাদা করে দেখাইছে, তবে এগুলো এসইও টার্মস এর মধ্যে এখন আসবে না। এখানে যা আলোচনা করা হয়েছে তা কোথাও না কোথাও টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও এর মধ্যে আলোচনা থাকবে, এবং এই লিস্টটা প্রোভাইড করছে কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে মানে পাওয়ারফুল এসইও সাইট গুলোর মধ্যে একটা সামরেশ, ঠিক আছে, ওরা প্রোভাইড করছে। এখানে যদি আমি টেকনিক্যাল এসইওটা একটু দেখতে চাই, সেটা হচ্ছে কি মেক শিওর ইউ আর ইউজিং HTTPS, দ্যাট মিন্স আপনাকে বলছে আপনি মেক শিওর করেন যে আপনি HTTPS ইউজ করতেছেন। যারা প্রত্যেকটা টিমে কিন্তু ওয়েবসাইট সম্পর্কে জানেন বুঝেন এমন কিন্তু একজন এক্সপার্ট আছে। আপনারা জানেন যে এখানে HTTPS বলতে বোঝানো হয়েছে SSL কে বোঝানো হয়েছে, তাই না? আমার যদি ইনফরমেশন ভুল হয় আপনারা একটু বলিয়েন, কারেকশনের প্রয়োজন আছে, কারণ আমার আসলে ওয়েবসাইট সম্পর্কে অনেক বেশি আইডিয়া আছে, বিষয়টা তা না, যতটুকু আইডিয়া থাকলে আমার চলে অতটুকু আইডিয়া আছে। এখানে SSL টাকে বোঝানো হয়েছে। এখন SSL টা দুই ভাবে নেওয়া যায়, একটা হচ্ছে কি যার কাছ থেকে আপনি ডোমেইন হোস্টিং ক্রয় করতেছেন সে আপনাকে SSL টা দিতে পারে, অথবা আপনি কিছু প্লাগইন আছে যে প্লাগইনের থ্রুতে SSL টা নিতে পারেন, ঠিক কিনা বলুন তো একটু? যারা একটু এক্সপার্ট তারা আমাকে একটু বলবেন, এক্সপার্ট বলবো না, যারা একটু বুঝেন আর কি তারা আমাকে একটু বলবেন, ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, অনেক সময় দেখবেন এটা এক বছর পরে এটা আর কাজ করে না, তো এই জন্য আমি বলে নিলাম যে যদি হোস্টিং প্রোভাইডার না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাদের সাথে কথা বলে নেবেন যে আমি প্রতি বছর যখন হোস্টিং রিনিউ করব আমাকে SSL টা আপনি ফ্রি দিতে হবে, এভাবে কথা বলে নিতে পারেন। অথবা কিছু প্লাগইন আছে যেহেতু SSL টাকে আপনার ইয়ে করা যায়, মানে তো সবচেয়ে বেটার হয় যদি হোস্টিং প্রোভাইডার থেকে নিতে পারেন, বিকজ এটা আসলে অনেক বেশি প্রোটেক্টেড হয়, সবচেয়ে ভালো হয় এটা। আর যদি একদম নিতান্ত না পারেন তাহলে তখন আপনাকে আপনি প্লাগইনের মাধ্যমে নিতে পারেন। SSL এবং নন SSL ওয়েবসাইটের মধ্যে পার্থক্য হচ্ছে SSL থাকলে আপনার ওয়েবসাইট একটু প্রোটেক্টেড হবে, এখানে একটা তালার মতো চিহ্ন, আর যেটা নন SSL সেগুলোতে তালার মতো চিহ্ন আসবে না। আপনি যদি যুক্ত ওয়েবসাইট দেখতে চান, নট সিকিউর, আপনি এখানে রাষ্ট্রীয় চিহ্ন আসবে। আপনি যদি দেখতে চান তাহলে দেখেন এটা হচ্ছে কি একটা SSL একটা সাইট। আর আপনি যদি SSL অ্যাড না করা সাইট দেখতে চান তাহলে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, বাংলাদেশের গভ ওয়েবসাইট গুলো দেখলেই হবে, সেগুলো নন SSL বেশিরভাগই, আপনাকে অনেক দূরে যেতে হবে না, এটা দেখলে হয়তো আমার একটু চলে যেতে পারে শুনলে। আচ্ছা, চেক ফর ডুপ্লিকেট ভার্সনস ফর ইউর সাইট। আপনার এখানে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বাট ইগনোর করতে হয়েছে এই জন্য যেহেতু আমাদের একটা ডেমো প্রজেক্ট, যে আপনার সাইটটাতে কোনো ডুপ্লিকেট ইস্যু আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে, কারণ যদি আপনার সাইটটা কোনো কারণে ভাইরাল হয়ে যায় বা একটু ফেমাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ইস্যু আসতে পারে। যেমন আপনার সাইটের মতো করছেন সেটা কারো কাছ থেকে কপি করছেন কিনা, সাইটের ডিজাইনটা হুবহু কপি করে ফেলছেন কিনা, কোন রকম বাই না করে সত্য না কিনে আবার হুবহু কপি করে একটা বানাই ফেলছেন কিনা, এই যে বিষয়গুলো আপনার সামনে চলে আসবে। যখন এটা একটু ফেমাসের দিকে যাবে তখন এই ইস্যুগুলো আসতে পারে, এর আগে কোনো ইস্যু আসবে না। ফাইন্ড এন্ড ফিক্স ক্রাউল এরর। আপনার এখানে যে ওয়েবসাইটের যে এরর গুলো থাকবে সে ক্রাউলারের যে এরর গুলো আছে সেই এরর গুলোকে আপনাকে ফাইন্ড করতে হবে। ক্রাউলারের এরর গুলো হোস্টিং এর কারণেও হতে পারে, ক্রাউলারের এরর গুলো আপনি কোনো একটা কাজ না বুঝে একাধিকবার করার কারণেও হতে পারে। হ্যাঁ, ক্রাউলারের এরর গুলো বিভিন্ন কারণে হতে পারে। আপনি যে একটা অন পেজ করতে গিয়ে ধরুন আপনি কোডিংটা ঠিকভাবে বসাতে পারেন না, সেক্ষেত্রেও ক্রাউলারের প্রবলেম হতে পারে। আপনি চাচ্ছেন যে আপনার সাইটটাকে রেলের মধ্যে বলে দিচ্ছেন, গুগলের মতো কোনো একটা অপশন আপনি অফ করে রাখছেন যে এটা কোন এক জায়গায় বলতেছেন যে এটা করিও না, কোন এক জায়গায় বলতেছে এটা করো। দ্যাট মিনস যে ক্রাউলার মানে হচ্ছে কি যে মেশিন গুলো বা যে সফটওয়্যার গুলো বা যে স্পাইডার গুলো আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করে ইনফরমেশনটাকে নেয়, আর ইনফরমেশনটাকে নেওয়াটাকে বলা হয় ক্রাউল।
ধরুন গুগল তো আপনার এখানে একটা স্পাইডার পাঠাবে, স্পাইডার এসে সেটাকে কি করবে, স্পাইডারটা আপনার দেখা যাবে না, এসে আপনার এখান থেকে ক্রাউল করে নেবে বা এই ওয়েবসাইটের সকল ইনফরমেশনটাকে সে নিয়ে নেবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রাউল। তো এখানের মধ্যে যদি কোনো এরর থাকে তো গুগল এটাকে আসলে খুব ভালো চোখে দেখবে না, আমি গুগল বলতেছি সহজে বোঝার জন্য, এটা সার্চ ইঞ্জিন হিসেবে বুঝে নেবেন। ইমপ্রুভ সাইট স্পিড, এটা হচ্ছে টেকনোলজির মধ্যে পড়ে। আপনার ওয়েবসাইটের স্পিডটা ঠিক আছে, আপনার ওয়েবসাইটে ভালো কন্টেন্ট আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার সাইটের স্পিডটা হচ্ছে কম। স্পিডটা কমার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে প্রোভাইডারের সার্ভারটা, যে সার্ভারটা ইউজ করতেছে সেই সার্ভারটা আপনার থেকে অনেক দূরে হতে পারে, ঠিক আছে? দূরে বলতে এখানে বোঝানো হচ্ছে, ধরুন আপনাকে একটা সার্ভার দিচ্ছে সাউথ আফ্রিকার, তো সাউথ আফ্রিকার সার্ভার দিয়ে আপনি বেশি স্পিড পাবেন নাকি সিঙ্গাপুরের সার্ভার দিয়ে বেশি স্পিড পাবেন? অবশ্যই সিঙ্গাপুরের সার্ভার দিয়ে আপনি বেশি স্পিড পাবেন, বিকজ এখানে ফ্রিকোয়েন্সি লস্ট কম। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং সার্ভারটা যে পিসিতে আছে সেই পিসি কতটুকু ক্যাপাসিটি রাখে যে আপনার সার্ভার আপনার এটাকে লোডটাকে মানে নেওয়ার জন্য। ধরুন আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে বলে দিছে যে আপনার এখানে আনলিমিটেড ট্রাফিক আসতে পারবে, আনলিমিটেড ট্রাফিক আসতে পারবে। আমি যদি সহজে আপনাকে আরো বুঝাই দিই, আপনারা যারা ইউজ করেন, বাসায় ওয়াইফাই ইউজ করেন বা ব্রডব্যান্ড ইউজ করেন, ব্রডব্যান্ডে কিন্তু একটা কথা বলা হয় যে আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, বলা হয় না? ধরুন আপনি এখন 5 MB চালাচ্ছেন একজন, এখন 5 MBটা যদি এখন 2 জন চালান তাহলে কি স্পিডটা কি কিছুটা আপনার কমে আসবে কিনা? প্রোভাইডারের স্পিড কিন্তু ঠিক থাকবে, কিন্তু আপনারা 2 জন ইউজ করার কারণে আপনি কিন্তু এখন আর 5 Mbps পাবেন না, বিকজ আপনারা 2 জন ইউজার ইউজ করতেছেন। 3 জন ইউজ করলে আরো কমে যাবে, 4 জন ইউজ করলে আরো কমে যাবে, 5 জন ইউজ করলে আরো কমে যাবে। তখন যেখানে সেই হয়তোবা হোস্টিং প্রোভাইডার আপনাকে বলে দিচ্ছে এখানে আনলিমিটেড ট্রাফিক আসতে পারবে, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে সেই হোস্টিং প্রোভাইডার যেই পিসিতে আপনাকে হোস্ট করছে সেই পিসিটা আসলে আপনার র্যাম কত, ক্যাপাসিটি কত, সেগুলো আপনাকে দেখতে হবে। একটা মিনিট, হ্যাঁ, কল আসছে। আচ্ছা, কোথায় ছিলাম একটু? হ্যাঁ, লাস্ট কি আলোচনা করতেছিলাম একটু বলেন।
স্যার যে হোস্টিং প্রোভাইডারকার যে অ্যাসেসের আচ্ছা হ্যাঁ তাদের হোস্টিং প্রোভাইডার হ্যাঁ র্যাম ট্যাম যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু যেমন আমি যে নেমচিপের যে হোস্টিংটা ইউজ করতেছি ওদের কম্পিউটারের র্যাম হচ্ছে 1, তাহলে 1 র্যামে আমাকে চিন্তা করতে হবে এক র্যামে কতজন ভিজিটরকে সে আপনার সামাল দিতে পারবে। সে চাইলেও বেশি পারবে না। ধরুন আপনার কাছে 2 GB র্যামের একটা কম্পিউটার আছে, এখানে চাইলে তো আপনি ভারী কোনো কম্পিউটার সফটওয়্যার চালাতে পারবেন না, তাই না? ঠিক তেমনি ভাবে আপনার ওই পিসি যে র্যাম আছে র্যামের মধ্যে র্যামের উপর বেস করে আপনাকে চিন্তা করতে হবে যে আমার কম্পিউটারটা কতটুকু লোড নিতে পারবে। যেমন আমার ওয়েবসাইটে 400 থেকে 400-র মধ্যে ভিজিটর আসলে ওয়েবসাইটটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, বুঝছেন? বেশি ভিজিটর আসতে পারে না, 400 আস্তে আস্তে স্লো হয়ে যায়, 600 হলে ডাউন হয়ে যায়, বুঝতে পারছেন? এটা আগে থেকেই আমাকে নেমচিপের সাথে আমি কথা বলছি যে আমার এখানে কতজন হোস্টিং এট এ টাইম অ্যাক্টিভ ইউজার কতজন নিতে পারবে। তখন তারা আমাকে বললো 400 450 পর্যন্ত, 400 থেকে 600 পর্যন্ত আপনার খুব একটা প্রবলেম হবে না, 600 থেকে 1000-এর মধ্যে গেলে সাইট ডাউন হতে পারে, এবং ডাউন হতে পারে না, অলরেডি ডাউন হয়ে যায় যদি যায় কখনো, বুঝছেন? আমি যদি রোবোটিক ভাবেও কোনো ভিজিটর বাড়াই সেক্ষেত্রেও ডাউন হয়ে যায়। এই জন্য হোস্টিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনাকে গুগল মূল্যায়ন করবে আপনি কেমন হোস্টিং মানে ইয়ে করছেন। আমরা একটা বাঙালিদের মধ্যে একটা কথা আছে যে আপনি কি দিয়ে ভাত খাইছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট না, আপনি কি ধরনের কাপড় চোপড় পরতেছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? ঠিক এখানেও কিন্তু ইম্পর্টেন্টটা হোস্টিং কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে আপনার হসপিটালের সার্ভারের স্পিড কেমন, এই আসল বিষয়গুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে? আর আরেকটা বিষয় থাকে কি, অনেকে ইমেজ ইউজ করে, তো ইমেজগুলোর কারণেও মানে বেশি ফাইল ইউজ করে ফেলে, ইমেজ ভিডিও বেশি ফাইল ইউজ করার কারণেও সাইট স্লো হতে পারে। এক্ষেত্রে যদি বেশি ইমেজ ইউজ হয়, অনেক বড় বড় ইমেজ না ইউজ করে ইমেজটাকে অপটিমাইজ করে ফেলবেন, ছোট করে ফেলবেন, সাইজে ছোট করে তারপর ইউজ করবেন, যদি আপনার সাইটের হোস্টিংটা যদি অনেক বেশি পাওয়ারফুল না হয়। আমি অনেক বেশি পাওয়ারফুল বলতে বোঝানো হচ্ছে আমার এক কলিগ, আমি সেখানে এসইও অ্যাডভাইজার হিসেবে ছিলাম দুবাইয়ের একটা সাইটে, তো ওনারা যে হোস্টিংটা ইউজ করে ওনারা মান্থলি না ইয়ারলি ওনাদের খরচ পড়ে দুবাইয়ের একটা হোস্টিং যে 23,000 টাকার মতো খরচ পড়ে হোস্টিং এ, ঠিক আছে? ওনার কিন্তু এট এ টাইম ভিজিটর থাকে ধরুন আমি কখনো দেখিনি, আমি ওনার এট এ টাইম ভিজিটর 15-20 জনের বেশি দেখিনি, 15-20 জনের বেশি ওনার ভিজিটর থাকে না, 15-20 জনের নিচেই থাকে এট এ টাইম, মানে অ্যাক্টিভ ইউজার। তাও উনি 23,000 টাকা দিয়ে একটা হোস্টিং বাই করছে ইয়ারলি। এটা বাই করার পিছনে মেইন কারণ হচ্ছে যদি কখনো ওনার ভিজিটর বেড়ে যায় ওনার ওয়েবসাইটটা যেন ডাউন না হয়, এজন্য উনি এই কাজটা করে রাখছে। যদি আপনার সাইটটা প্রতিনিয়ত ডাউন হতে থাকে সেক্ষেত্রে গুগল কিন্তু গুরুত্ব কম দেবে, গুগল বলবে যে এই সাইটটা তো ডাউন থাকে প্রায় সময়, ভিজিটর বেশি ডাউন থাকে, ঠিক আছে এই সাইটটার মধ্যে এই সাইটটাকে র্যাঙ্কে রাখবো না, এটা র্যাঙ্কিং ফ্যাক্টরও তৈরি করতে পারে। সেক্ষেত্রে হোস্টিংটাও আপনার যদি ভিজিটর বেশি আসবে মনে হয় আপনি হোস্টিংটাকে আপগ্রেড করবেন, হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলবেন যে আমাকে যে পিসিটা দেওয়া হবে, যে পিসিতে আমার হোস্টিংটা করা হবে সেই পিসিটার জন্য একটা ফাস্টার পিসি হয়, হ্যাঁ এই ব্যাপারে আপনি কথা বলে নেবেন, বুঝতে পারছেন? দুই ধরনের হোস্টিং থাকে, একটা ডেডিকেটেড, একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং মানে হচ্ছে কি একটা বড় পিসির মধ্যে মানে একটা ভালো পিসির মধ্যে কিন্তু আপনাদের অনেক জনেরটাকে রাখা হয়, হোস্ট করে রাখা হয়। তো শেয়ার্ড হোস্টিং হলে আপনারটা কখন যে ডাউন হয়ে যাবে এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না, হোস্টিং প্রোভাইডারও দিতে পারবে না। আর ডেডিকেটেডটার দাম অনেক বেশি, ডেডিকেটেড হলে আপনার জন্য আলাদা পিসি থাকবে, ওই পিসি থেকে আপনি যা ইউজ করবেন আর বাকিটা পরে থাকবে, আপনার শেয়ার আইপি এবং ডেডিকেটেড আইপির মতো, বুঝতে পারছেন আমার কথাটা? এখানে হোস্ট যারা দুই একজন আছেন যারা হোস্টিং বুঝেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। ফিক্স ব্রোকেন ইন্টারনাল এন্ড আউটবাউন্ড লিঙ্ক, আপনার যে লিঙ্কগুলো আছে ওয়েবসাইটে যে লিঙ্কগুলো দেওয়া হবে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার নিজস্ব লিঙ্ক, সেই লিঙ্কগুলো যেন কখনো ব্রোকেন না হয়, নষ্ট না হয়। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরুন আপনি একটা পেজের মধ্যে বিউটি নিয়ে একটা কন্টেন্ট লিখছেন, সেই পেজের লিঙ্কটাকে আপনি আপনার অন্য কোনো পেজের লিঙ্কের সাথে অ্যাড করে রাখছেন, তাহলে এটা একটা ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল। এখন কোনো কারণে আপনার যে লিঙ্কটা আপনি করে রাখছেন, যে পেজের লিঙ্কটা করে রাখছেন সেই পেজটা ডিলিট হয়ে গেছে বা ওই পেজটা ডাউন হয়ে গেছে বা ওই পেজটা ব্রোকেন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে ওই পেজটা নষ্ট হয়ে গেছে কিন্তু লিঙ্কটা তো এখানে রয়ে গেছে।
তাহলে এই ধরনের লিঙ্কও গুগল পছন্দ করে না বা সার্চ ইঞ্জিন পছন্দ করে না। এজন্য কোনো পেজ যদি ডিলিট করে দিতে হয় বা নষ্ট হয়ে যায়, ব্রোকেন হয়ে গেলে এটাকে ঠিক করতে হবে, দ্রুত রিকভার করতে হবে চেক করে। আর যদি কোনো পেজ আপনি নিজে ডিলিট করে দেন, তাহলে সেই পেজের লিঙ্ক আপনার অন্য কোন পেজে রাখছেন, আপনার ওয়েবসাইটের অন্য কোন পেজে আছে, সেই পেজ থেকে এই লিঙ্কটাকে ডিলিট করে দিতে হবে। বুঝতে পারছেন? এটা না করলে কিন্তু আপনার র্যাঙ্কিং এ একটা প্রভাব ফেলবে। Find and fix HTTP links on HTTPS pages. যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, বলি আমার ওয়েবসাইটের এই প্রবলেমটা আমার ওয়েবসাইটে বর্তমানে করতেছে, এটা আমি এখনো সমাধান করতে পারি নাই, দেখে কি করা যায় এটার জন্য। আমি আপনাকে একদম লাইভ ডেমোয় দেখাচ্ছি প্রবলেমটা। এই সাইটটা আমি লিখলাম, লিখে আমি এন্টার দিলাম। এই সাইটটা কিন্তু আসছে না, আমার সাইটটা কিন্তু আসছে না, অন্য একটা সাইট চলে আসছে, তাই না? যখনই আমি এখানে দেখেন নট সোর্সেস, এই সোর্সেস প্রবলেমটা হচ্ছে, আমি জানি না এটা কেন হচ্ছে। দেখি আমি HTTP, আমি যদি এখানে www দিই, আমি এন্টার দিই, তাহলে কিন্তু এই সাইটটা এখন রান হয়ে যাবে উইথ SSL। তাহলে এই যে প্রবলেমটা, এটা কিন্তু ব্লগার সাইট, হ্যাঁ, ব্লগারের উপর কাস্টম ডোমেইন লাগাইছি। এটা পরীক্ষামূলকভাবে টেস্ট করতে গিয়ে অ্যাড পেয়ে গেছি, বুঝলেন নাই? এখন এটার সমাধান কি হতে পারে? কাস্টম ডোমেইন, হ্যাঁ, যেমন এই প্রবলেমটাই, বুঝতে পারছেন? www দিলে সাইটটা ওপেন হয়, www না দিলে সাইটটা ওপেন হয় না। কিন্তু আমি যখন লিঙ্কটা কপি করব, তখন দেখি www টা থাকতে, www না থাকলে হইতে চায় না। এই www ছাড়া হইতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মনে হয় যে আপনার কাস্টম ডোমেইন অ্যাড করার সময় ওইখানে কোনো একটা প্রবলেম হয়েছে, আমার কাছে যেটা মনে হয় আর কি, বুঝছেন? না মিসিং না, এখানে কোনো একটা ইয়ে হয়েছে, দেখি যে এটা কি করা যায়। আচ্ছা বুঝতে পারছেন? তাহলে এই প্রবলেমটা, এখানে এই প্রবলেমগুলো আপনাকে ফিক্স করতে হবে, কারণ এটার কারণে আপনি ভিজিটর হারাবেন। কারণ আপনাকে ধরুন আপনার ওয়েবসাইটটা আমার ভালো লাগছে, আমি নামটা মুখস্থ রাখছি, কিন্তু পরবর্তীতে যখন আমি সার্চ করবো তখন দেখবেন ওয়েবসাইটটা পাচ্ছে না, আমার কাছে মনে হবে যে ওয়েবসাইটটা ব্রোকেন হয়ে গেছে, আমি একটা ভিজিটর হারিয়ে ফেললাম না। আচ্ছা, মেক ইট মোবাইল ফ্রেন্ডলি, তার মানে আপনাকে এখানে বলা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। মোবাইলে গেলে মোবাইল ভিউ আসতে হবে, কম্পিউটারে ট্যাবের ট্যাব ভিউ আসতে হবে। মূলত 3 ধরনের ভিউ বর্তমানে আছে, এই ভিউগুলো আপনাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? ইউজ এন্ড SEO ফ্রেন্ডলি URL স্ট্রাকচার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে যে ওয়েবসাইটটা আপনি ইউজ করবেন, সেই ওয়েবসাইটের জন্য অবশ্যই SEO ফ্রেন্ডলি স্ট্রাকচার হয়। আপনি কোনো নাম দিতে পারবেন না, যেন আপনার ইচ্ছে হচ্ছে আমি এরকম নাম দেবো, এটা আমার ওয়েবসাইটের নাম .com, এটাকে SEO ফ্রেন্ডলি হয়েছে? আপনাকে SEO ফ্রেন্ডলি বলতে বোঝানো হচ্ছে এইখানে অবশ্যই আপনার কিওয়ার্ড থাকতে হবে। যদি কিওয়ার্ড থাকে, মেইন উপর ফোকাস করে আপনি ওয়েবসাইটটা করতেছেন, সেই বিষয়টা যদি এখানে উল্লেখ থাকে, সেক্ষেত্রে আপনার এটাকে আপনি সার্চে র্যাঙ্ক করতে পারবেন। আর একটা বিষয় আমি এখানে বলে নিই, যদি আপনার একটা ব্র্যান্ড হয়, সেক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না। এখানে 2 ধরনের ওয়েবসাইট থাকতে পারে, একটা ব্র্যান্ড, একটা হচ্ছে নন ব্র্যান্ড। যেমন আমি যদি আপনাকে বলি, এখানে যদি হয় LG বাটারফ্লাই, তাই না? তাহলে এখানে বাটারফ্লাই নিয়ে কিন্তু কিছু লেখা হচ্ছে, বলেন এখানে কি বাটারফ্লাই নিয়ে কিছু লেখা হয়? ভিতরে ঢুকলে দেখবেন ফ্রিজ, টিভি, বিভিন্ন এসি, মোটরসাইকেল সব আছে না এখানে, কিন্তু বাটারফ্লাই নিয়ে লেখা হয় না। তাহলে এটা কেন, কিভাবে করছে? এটা হচ্ছে একটা ব্র্যান্ড, তো ব্র্যান্ডের আপনার ইনভেস্টও বেশি। যেমন গুগলের মধ্যে জিজি পোকা নিয়ে কিছু লেখা আছে, বিকজ এটা হচ্ছে একটা ব্র্যান্ড। যদি আপনি আপনার সাইটটাকে ব্র্যান্ড করতে চান, সেক্ষেত্রে এখন যে আমি রুলসটা বললাম সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি ব্র্যান্ড করতে চান, SEO ফ্রেন্ডলি সিগনেচার আপনাকে রাখতে হবে না, আপনি যে নামটাকে দেবেন সেই নামটাকে আপনাকে ব্র্যান্ড করতে হবে। এখন সার্চ ইঞ্জিন বলতে মানুষ কি বুঝে? গুগল বুঝে, তাই না? বিকজ এটা হচ্ছে একটা ব্র্যান্ড।
এলজি বলতে মানুষ ইলেকট্রনিক জিনিসগুলোকে বোঝায়, এটা হচ্ছে একটা ব্র্যান্ড, বুঝতে পারছেন? হাসিব ক্লাসে আছেন? হ্যালো, এরপরে অ্যাড স্ট্রাকচার ডাটা, এটা হচ্ছে কি আপনার হোস্টিং এর কাজ। চেক দ্য পেজ ডিপথ, এটা হোস্টিং প্রোভাইডার, এটা হচ্ছে কি যারা ডেভেলপার তারা এই কাজগুলো করবে। এখানে এটা আছে টেম্পোরারি 302, এখানে আরো অনেক ধরনের পেজ নাম্বার থাকতে পারে। এখানে শুধুমাত্র যে 302 থাকবে তা না, এখানে 40 দিয়ে থাকতে পারে, 50 দিয়ে থাকতে পারে, 406 থাকতে পারে। এটা হচ্ছে কি এক একটা সংকেত, মানে তার ওই পেজের মধ্যে আসলে কি ধরনের প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে বলবে একটা নাম্বারের সাহায্যে। যারা এটা ডেভেলপার তারা কিন্তু ওই নাম্বারটা দেখলে বুঝতে পারবে আসলে পেজটার মধ্যে কি ধরনের প্রবলেম হচ্ছে বা ওই সাইটের মধ্যে কি ধরনের প্রবলেম হচ্ছে, ঠিক না? ঠিক কিনা বলেন? জি স্যার, ওই আমাদের যখন প্রবলেম হয়েছিল তখন স্যার ওই নোটিফিকেশনের মধ্যে লেখা ছিল যে এই নাম্বার লাইনে সমস্যা হয়েছে। লাইনেও হতে পারে বা কোন একটা নাম্বার দিয়ে কোন একটা জিনিস বোঝানো হতে পারে। যেমন 302 হচ্ছে রিডাইরেকশন প্রবলেম হলে, 302টা আসে। রিডাইরেকশন বলতে কি, ধরুন আপনি ব্রাউজারের মধ্যে লিখলেন fb.com লিখলে কি fb.com আসে? কি আসে? না স্যার, ফেসবুক আসে। তাহলে এই যে আপনি fb.com লিখছেন, ফেসবুকে নিয়ে গেছে, এটা হচ্ছে রিডাইরেকশন। ধরুন কোন একটা ওয়েবসাইট এখন বন্ধ করে দেবে, তো তারা চিন্তা করলো, যেমন স্টাম্বল আপন একটা ওয়েবসাইট ছিল, কিন্তু এই ওয়েবসাইটটা এখন বন্ধ করে দিচ্ছে, এখন হয়ে গেছে এটা কি mix.com, তাই না? তাহলে কেউ যখন প্রথম 1-2 বছর যখন কেউ স্টাম্বল আপন লিখে সার্চ করতো, স্টাম্বল আপন.com কিন্তু গুগলে পাওয়া যেত। স্টাম্বল আপনে যখন ক্লিক করা হতো তখন সেটা স্টাম্বল আপন কি করতো, এটাকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যেত? mix.com এ নিয়ে যেত, বুঝতে পারছেন? এই জিনিসটাকে বলা হয় রিডাইরেকশন। ধরুন আপনার কোনো পুরনো পেজ আপনি অফ করে দিতে যাচ্ছেন, কিন্তু এই পেজটা গুগলে র্যাঙ্ক করা আছে। যদি গুগলে র্যাঙ্ক করা আছে, আপনি এই ভিজিটর গুলো মোস্ট ইম্পর্টেন্ট, ধরুন কোন একটা পেজ গুগলে র্যাঙ্ক করা আছে, তাহলে এই পেজটা থেকে আপনার এখন ভিজিটর দরকার, তো আপনি করবেন কি, ওই পেজটাকে কি করে দেবেন, আপনি আপনার যে পেজে র্যাঙ্ক নাই ওই ধরনের একটা পেজে আপনি রিডাইরেকশন করে দেবেন। অবশ্যই আপনার ওয়েবসাইট হইতে হবে এটা। ধরুন আপনার ওয়েবসাইট abc.com/health, এই লিঙ্কটা হেলথ এর কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করছে, তা আপনি চাচ্ছেন আপনার হেলথের অন্য একটা সাইট আছে, সেই সাইটে ট্রাফিক গুলো পাঠাবেন, তাহলে আপনি করবেন কি abc.com/health তাকে রিডাইরেকশন করে দেবেন আপনার নতুন সাইটে। তখন কেউ যখন abc.com/health এ ক্লিক করবে তখন সে রিডাইরেক্ট হয়ে আপনার নতুন সাইটটাতে চলে যাবে। তারপর র্যাঙ্ক করছে abc, আপনি ভিজিটর পাবেন xyz এ, ফর এক্সাম্পলের জন্য বললাম, বুঝতে পারছেন? যারা একদম হায়ার আপনার এসইও করে তারা এই কাজটা করে, রিডাইরেকশনের কাজটা করে। ফাইন্ড এন্ড ফিক্স রিডাইরেকশন ক্লেইমস এন্ড লোপস, এই ধরনের যদি কোনো রিডাইরেকশন থাকে এটাকে আপনাকে ফিক্স করতে হবে। ফিক্স করা মানে হচ্ছে কি সমস্যাটাকে সমাধান করা। তার মানে আপনারা যদি একটু দেখে নেন, আপনাদের কাজ কিন্তু কম নাই। আপনারা যদি মনে করে থাকেন এসইও কি আর এটা কিভাবে করবে, এখানে দেখেন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারের একটা বিশাল অংশ আছে। কোথায় থাকবে এটা? টেকনিক্যাল এসইওর মধ্যে থাকবে আর অন পেজের মধ্যে থাকবে, বাকিগুলোতে কিন্তু এই সমস্যাটা, এখানে আসলে কিন্তু ওই এগুলো পাবেন না, এখানে খুব ইজিলি আপনি করে ফেলতে পারবেন। আবার অন পেজের মধ্যে আবার কি কি আছে দেখেন, ফিক্স ডুপ্লিকেট, মিসিং এন্ড ট্রান্সক্রিপ্ট, টাইটেলস ট্যাগ, এগুলো কিন্তু কাজ আছে, এগুলো অনেকগুলো এখানে কাজ দেখা যাচ্ছে। এখানে অফ পেজের মধ্যে কিছু কাজ আছে, অ্যানালাইজ ইউর কম্পিটিটর, লিঙ্ক প্রোফাইলস, কন্ট্রাক্ট এ লিঙ্ক, ইন্টারেস্ট অ্যানালাইসিস, টার্ন অন লিঙ্কস, মেনশন সেন্ট্রাল লিঙ্কস, find new links, building opportunities, set up and optimize Google My Business। এগুলো এখানে দেখেন আমরা যে এসইও গুলো করতেছি ওগুলোর কিন্তু এখানে কোনো কিছুই বলা নাই, কিচ্ছু নাই। দ্যাট মিন্স এই 70% যে আমি বলি ইম্পর্টেন্ট ইস্যু, এই 70% ইম্পর্টেন্ট ইস্যুগুলো এই তিনটার মধ্যে আছে। এই তিনটা কাজের মধ্যে আপনার 70% ইস্যুগুলো আপনি পেয়ে যাবেন, বুঝছেন? 70% আপনি ইস্যু এখানে পেয়ে যাবেন।
এই ইমেজটা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে লিঙ্কটা দিয়ে নেই, কেউ যদি ইমেজটা নিতে চান হ্যাঁ নিয়ে নিতে পারেন। ইমেজটা খুঁজে নিয়ে নেন। এখানে আরো অনেক ধরনের ইমেজ আছে, বাকি ইমেজগুলো দেখেও আপনারা একটা আইডিয়া নিতে পারেন। আর যখন কোনো একটা গিগ করবেন, গিগ করার আগে এই ধরনের যে ডাটাগুলো আছে ডাটাগুলো এখানে ডাউনলোড করে নিতে পারেন। স্যাম্পলের ক্ষেত্রে বাইরে ডাটাগুলো দেখাতে পারেন, অথবা আপনার যে ইমেজ অ্যাড করতে হয় সেই ইমেজের মধ্যে ডাটাগুলোকে আপনি শো করতে পারেন। এই ধরনের ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট। অনেকে কাজ করে সাবমিট করে। কারো কোনো কোয়েরি আছে বা কোয়েশ্চেন আছে? এই যে ছোট্ট আলোচনাটার মধ্যে আমি আরো কিছু আলোচনা করব, আমার মনে 5-10 মিনিট লাগবে আরো। কারো কোনো কোয়েরি থাকলে আমাকে বলতে পারেন। দেখুন ভাই, আসিফ ভাই কোত্থেকে ভালো? বাসার সবাই অসুস্থ, সর্দি আর জ্বর। বুঝছি হ্যাঁ, ওরা বৃষ্টিতে ভিজছে সবাই, বুঝছেন? যে 4 জন বৃষ্টিতে ভিজছে, ওই 4 জনের জ্বর। আমি আমার ওই মায়ের কারণে বাচ্চাটা জ্বর হয়ে গেছে, বুঝছেন? আমি একটা ডাক্তারের সিরিয়াল দিতে যাবো এখন, উইথ পারমিশন। কারো কোনো প্রশ্ন আছে এই আলোচনাটাতে? না থাকলে আমি এবার আলোচনাটাকে গুছিয়ে একটু ছোট করে নেব। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা আছেন কিনা আগে বলেন। আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, মনে হয়েছে। ওকে, তাহলে মনে হয় কোনো প্রশ্ন নাই, হয় বেশি বুঝে গেছেন, না কিছু বুঝেন না, মাথার বুদ্ধি গেছে। আসলে আমরা ছোট করে আমরা আলোচনাটাকে 2 ভাগে ভাগ করে ফেলবো। আপনারা একটা জিনিস জাস্ট মনে রাখবেন, একটা সাইট র্যাঙ্ক করার পেছনে কিন্তু একজন ডেভেলপারের কিন্তু প্রচুর ভূমিকা থাকে। এজন্য সাইটটাকে ভালোভাবে কাস্টমাইজ করবেন। এই জায়গায় হয়তো আমি আপনাকে খুব বেশি পরামর্শ দিতে পারবো না, আপনারা নিজেরাই জানেন যে এটা আসলে কি করতে হবে। ভালোভাবে কাস্টমাইজেশন করতে হবে, কোনো ধরনের ভুল করা যাবে না, কিছু করা যাবে না কাস্টমাইজেশনের মধ্যে। আপনি ক্র্যাক প্লাগইন, এই ধরনের প্লাগইন ইউজ না করাটাই বেটার, কারণ প্রত্যেকটা প্লাগইনের মধ্যে কিন্তু স্পাই কোডিং থাকে। সেই স্পাই কোডিংটা আপনার সাইটটাকে ইনফরমেশন গুলোকে পাস করে দিতে পারে। কেউ টাকা বাঁচিয়ে খুশি হওয়ার চিন্তা করবেন না, সেক্ষেত্রে আপনি নিজে বিপদে পড়ে যাবেন। কাইন্ডলি এই কাজটা কেউ করিয়েন না। হ্যাঁ, আমি অন পেজটাকে রাখলাম। জি স্যার, স্পাইরের ব্যাপারটা একটু বলবেন? আপনি যখন কোন একটা ক্র্যাক ভার্সন ইউজ করবেন, ক্র্যাক ভার্সনের মধ্যে ক্র্যাক ভার্সনটা তো আসলে কারা তৈরি করে আপনারা জানেন, যারা
হ্যাকার তারা কিন্তু ক্র্যাক ভার্সন গুলো তৈরি করে, তাই না? তো তারা অনেকের মধ্যে অসৎ উদ্দেশ্য কাজ করতে পারে। তারা করে কি এখানে কিছু স্পাই টুলস মানে স্পাই কোডিং অ্যাড করে দিতে পারে, যে কোডিং গুলো আপনার সাইটের ইনফরমেশন গুলো তার কাছে পৌঁছায় দেবে। কারণ কোডিংটা তো ক্র্যাক ভার্সনটা তো ব্যাকএন্ডেই থাকবে, তাই না? ওয়েবসাইটের ব্যাকএন্ডে তো এটা থাকবে, তো ব্যাকএন্ড থেকে ইনফরমেশন তার কাছে পৌঁছায় দেবে। এই জন্য ফ্রি প্রত্যেকটা প্লাগইন, প্রত্যেকটা থিমের কিন্তু ফ্রি ভার্সন আছে। সো ফ্রি গুলো ইউজ করেন। পরবর্তীতে যখন আপনার এখান থেকে একটা অ্যামাউন্ট আসলে সেই অ্যামাউন্টটা দিয়ে আপনার পেড ভার্সনটা নিয়েন। আপাতত ফ্রিতে ইউজ করেন। ওকে, আমি একটা লিস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অন পেজের মধ্যে এই কাজগুলো করেন, রোবট টিএক্সটি করেন, সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, এক্সএমএল সাইটম্যাপ, ইন্ডেক্স, অপটিমাইজার। এটা এখনো আমাদের লাগবে না, এই ট্রিক্সটা আমি আপনাদেরকে পরে দিব যখন আপনাদের মিনিমাম কিছু কন্টেন্ট থাকবে, ঠিক আছে? তবে আপাতত এতটুকু বলে রাখি, ইন্ডেক্স অপটিমাইজ করতে হলে আপনাকে 1000 ওয়ার্ডের প্লাস 1000 ওয়ার্ড প্লাস আর্টিকেল গুলো রাখতে হবে। ওকে, আগে আপনারা এখান থেকে কোন কোন কাজটা করবেন আমি যে বলে দিচ্ছি। এখান থেকে এই কাজগুলো করার আগে মিনিমাম এই কাজটা করেন, ইন্ডেক্স ইমেজ করেন। ইন্ডেক্স ইমেজ করার জন্য যেটা করতে হবে, অল্টার ট্যাগ দিবেন। এটা দিলেই হয়ে যাবে, আবার আর কিছু লাগবে না। এরপরে এই কাজটা করেন, HTTPS সাইটটাকে আপনি অডিট করার আগে এখানে আমি নিচে আর কিছু কাজ দেখাবো, ওইদিকে একটু পরে আসতেছে। এখান থেকে আপনারা এটা সেট আপ করেন। তারপরে এগুলো এখন কিছু করিয়েন না, এগুলো একদম কিছু করবেন না। আমি তালিকাটাকে একটু ছোট করে দিই আপনাদের জন্য। আপনারা HTTPS টাকে সেট আপ করবেন, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি কন্টেন্ট লিখবেন। প্লাস কন্টেন্ট লিখবেন মিনিমাম 15 থেকে 20টা কন্টেন্ট, ঠিক আছে? একটা মিনিট। হ্যাঁ, 15 থেকে 20টা কন্টেন্ট লিখবেন আপনি 1000 ওয়ার্ড প্লাস করে। এই দুইটা কাজ করেন। এখন আমি আপনাকে এগুলো করতে নিষেধ করলাম কেন? এটারও কিছু কারণ আছে। আমি আপনাকে এগুলো করতে নিষেধ করতেছি, রোবট টিএক্সটি, সার্চ কনসোল, অ্যানালাইটিক্স, এক্সএমএল, এগুলো কিছু করিয়ে। শুধু পোস্ট করার সময় যে ইমেজগুলো ইউজ করবেন, ইমেজটাকে কি করেন? অপটিমাইজ করেন। এগুলোর মধ্যে কি করেন? অল্টার ট্যাগ ইউজ করেন। অল্টার ট্যাগ ইউজ করবেন কোথায়? ইমেজের মধ্যে, ঠিক আছে? আর পোস্ট করার সময় আপনারা জানেন ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। হ্যাঁ, এই কাজগুলো করেন। এগুলো করবেন না কারণ কি? এটার কারণ আছে। কারণ আপনার প্রথমে যখন আপনি গুগলকে ইনভাইট করবেন রোবটের মাধ্যমে, তখন যেন আপনার সাইটে মিনিমাম কি থাকে? এখানে ট্রাফিক থাকে। এর আমি আরেকটা জিনিস অ্যাড করবো, ওগুলো আমি প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যেই করাবো। এটা হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আমি কয়েকটা জিনিস মিসিং করে ফেলছি। হ্যাঁ, এগুলো আমি আবার সংশোধন করবো। RSS ফিড এগুলো আমি করাই দেবো, এগুলো আমি অ্যাড করে নেবো। আপনাদের কাজ হচ্ছে কিওয়ার্ড, আপনারা কিওয়ার্ড রিসার্চ করেন। তারপরে আপনাকে এটা সেট আপ করেন, HTTPS সেট আপ করেন, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কন্টেন্ট দিবেন, ঠিক আছে? কন্টেন্ট দেওয়ার আগে আপনার মনে হয় যে কন্টেন্টটা দিবেন, কিন্তু অনেকে আছে কি এখনো তো ডোমেইনে কিনেন নাই, তা আপনারা এগুলো করে ফেলেন। কিওয়ার্ড রিসার্চটা মেইন ইম্পর্টেন্ট, HTTP করে ফেলেন, এরপরে কাস্টমাইজেশন করে ফেলেন, ঠিক আছে? এটাকে কাস্টমাইজেশন করে ফেলেন। এরপরে আপনি কন্টেন্ট দিয়েন। কন্টেন্ট দিলে তো অবশ্যই কন্টেন্টের মধ্যে অল্টার ট্যাগ চলে আসবে। এই কাজগুলো করে ফেলেন। এইরকম যখন আপনারা মিনিমাম 15 থেকে 20টা কন্টেন্ট দিয়ে দেবেন, তারপর আমরা আমাদের অন পেজটা করে ফেলবো। তারপর আমরা আমাদের যে রোবট, গুগলের রোবট বলেন, বিং এর রোবট বলেন, সার্চ ইঞ্জিন সাবমিশন বলেন, এখানে আরো কিছু জিনিস মিসিং গেছে। গুগল অ্যানালিটিক্স, ওয়েবমাস্টার টুলস না, ওয়েবমাস্টার টুলস এখানে আছে। এখানে গুগল ওয়েবমাস্টার টুলস আছে না, গুগল অর আদার্স ওয়েবমাস্টার টুলস। তার মানে গুগলের সাথে বাকি যে ওয়েবমাস্টার টুলস গুলো আছে, আমি এখানে লিখি কনসোলটা গোলাই ফেলে ওয়েবমাস্টারের সাথে, ওয়েবমাস্টার
টুলস, এগুলো আমাকে এখানে করতে হবে, ঠিক আছে? তো আপাতত আমি এই কাজগুলো করি, তারপর আমি যখন গুগলকে ইনভাইট করবো, গুগল এসে যখন দেখবে আমার সাইটের মধ্যে কিওয়ার্ডও আছে, আমার সাইটের মধ্যে এখানে একটা জিনিস আছে, কিওয়ার্ড রিসার্চ মেটা ট্যাগটা অবশ্যই করে ফেলবেন। যারা আপনার ওয়েবসাইটের মধ্যে কাস্টমাইজেশন কাজ করবেন তারা অবশ্যই মেটা ট্যাগ গুলো সেট আপ করবেন। মেটা ট্যাগের মধ্যে মেটা কিওয়ার্ড আছে, মেটা ডিসক্রিপশন আছে, মেটা অথর আছে, এগুলো সেট আপ করে ফেলবেন। এগুলো আমি এর আগে ক্লাসও দেখাইছি। যখন এসে দেখবে আমার ওয়েবসাইটে কিওয়ার্ডও আছে, মেটা টপ সেট করা আছে, HTTPS আছে, আমার সাইটটা ওয়েল কাস্টমাইজেশন আছে, আমার সাইটের মধ্যে বড় বড় আপনার কি আছে কন্টেন্ট আছে, আমার সাইটের মধ্যে ইমেজগুলো অল্টার ট্যাগ আছে, তখন এটা ইন্ডেক্স যখন গুগল করবে তখন গুগলের কাছে এটা ব্যাখ্যা মানে ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু আর কি। এরপরে আমরা আসবো এগুলো, এই কাজগুলোতে আসবো। এই কাজগুলো আসার পরে এখানে আমরা কিছু কাজ করবো, অডিট, এগুলো কিন্তু এখানে কিন্তু আমি ব্যাকলিংকের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, দেখেন এই কাজটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এরপরে আমরা এখানে যখন আসবো, এসে আমরা এখানে আরো দুইটা কাজ করব। পর আমি জাস্ট একটু প্ল্যানটা বলতেছি আমার, একটা হচ্ছে কি কম্পিটিটর অ্যানালাইসিস করবো। কম্পিটিটর কোন আপনার নিশের উপর যে কারো একজন নিশকে আমি পিক করে সেই নিশের উপর একদম প্র্যাকটিক্যাল একটা কম্পিটিটর অ্যানালাইসিস করব। আমি আমার নিশ দিয়ে দেখাবো, কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনারা সবাই সেটা দেখে আপনারা আপনাদের নিশের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। এরপর কম্পিটিটর অ্যানালাইসিসের পরে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা হচ্ছে কি ব্যাকলিং অ্যানালাইসিস। দ্যাট মিনস আমার যারা কম্পিটিটর তারা কোত্থেকে ব্যাকলিং নিচ্ছে, তারা কোত্থেকে ব্যাকলিং পাইছে, সেটা নিয়ে আমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? এই কাজগুলো যখন আমার করার পরে আমাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কি ওয়ার্ক প্ল্যান, বুঝতে পারছেন? ওয়ার্ক প্ল্যান মানে আমার এটাকে আমরা বলি স্ট্র্যাটেজি বলি, অন অফ পেজ স্ট্র্যাটেজি বলি। মানে আমার অফ পেজটা কোন স্ট্র্যাটেজিতে এগোবে, আমি কি পরিমাণ করব। ফর এক্সাম্পল, আমি আমার একটা সাইটের যে বর্তমানে কাজ করতেছি, এটার আমি 3 সপ্তাহের একটা স্ট্র্যাটেজি তৈরি করছি। আমি যদি একটা আপনাকে বলি, প্রথমে আমি কিছু সাইট, মানে এটা হচ্ছে কি স্ট্র্যাটেজি গুলো নির্ভর করে অনেকটা, প্ল্যান গুলো নির্ভর করে অনেকটা নিশের উপর বেস করে। তা আমি আমার নিশটা বলবো না, জাস্ট নিশটা না বলে একটু স্ট্র্যাটেজি গুলো বলি। সাইটেশন, আমি প্রথমে চিন্তা করলাম যে আমি প্রথম সপ্তাহে কিছু সাইটেশন তৈরি করব, কিছু সোশ্যাল প্রোফাইল তৈরি করব এবং ওয়েব 2.0 কিছু পোস্ট করব। নেক্সট উইকে এসে আমি 3টা গেস্ট পোস্ট করব, সোশ্যাল সিগন্যাল বাড়ানোর জন্য কিছু কাজ করব, ওয়েব 2.0 কাজটা করব। থার্ড উইকে গিয়ে আমি গেস্ট পোস্ট করব, সোশ্যাল সিগন্যাল বাড়ানোর জন্য কাজ করব, ওয়েব 2.0 করব এবং বাড়তি হিসেবে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি কিছু পিবিএন নেটওয়ার্কে আমি পোস্ট করব। পিবিএন নেটওয়ার্ক কোনগুলো, ধরুন আমি একটা আর্টিকেল লিখছি হেলথের উপর, এখানে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা হেলথ রিলেটেড কিন্তু কি করে ফেলছে, তা আমি আপনাদের সাথে যোগাযোগ করে আমি সেখানে ব্যাকলিং রেখে আসলাম, বা আমার আগের ব্যাচের স্টুডেন্টদের বেশ কিছু সাইট আছে সেখানে আমি ব্যাকলিং রেখে আসলাম, বা আমি কারোর সাথে যোগাযোগ করে একটা গেস্ট পোস্ট করলাম। এই জিনিসটা আমি করব। পিবিএন হলে সুবিধা কি, পিবিএন হলে এটা পার্মানেন্ট লিংক হয়, নিজের ওয়েবসাইট নিজের লিংক হয়, এটা বেটার আর কি। তা আমি আপনাদের যদি কারো হেলথ রিলেটেড সাইট থাকে, আমি হেলথ রিলেটেড সাইট এখানে রেখে আসবো, কারো যদি ফিটনেস রিলেটেড থাকে সেখানে ফিটনেস রিলেটেড পোস্ট করে আসবো। এটা হচ্ছে মূলত পিবিএন। আমি আপনাদের সাথে আগে একবার আলোচনা করেছিলাম প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এই ধরনের আমাদের স্ট্র্যাটেজি লাগবে, কারণ হচ্ছে আপনি যদি প্রফেশনাল ভাবে এসইও করতে চান, এই সেক্টরে টিকে থাকতে চান, আপনার কিন্তু একটা ওয়ার্কিং প্ল্যান লাগবে। আপনি ওয়ার্কিং প্ল্যান ছাড়া কোনো কাজ করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ডিউরেশন সেটআপ লাগবে। ডিউরেশন সেটআপ ছাড়া যারা কাজ করে তারা কিন্তু লাইফে কিছু করতে পারে না। সবার কিন্তু একটা ডিউরেশন থাকে, বুঝতে পারছেন? তো আমাদের এখানে একটা ডিউরেশন থাকবে। প্রথম সপ্তাহে আমরা কি করব, এই প্রথম সপ্তাহের মধ্যে আমাদের কি কি কাজ আছে, আমাদের স্ট্র্যাটেজি গুলো কি, আমাদের ওয়ার্ক প্ল্যান কি, এটা আমরা নির্ধারণ করব এবং সেই কাজটার জন্য আমরা কি করব, এবার মানে স্টার্ট করে দেবো। প্রথমে প্ল্যান, তারপর কাজ, যে কোনো জায়গায়। তো এই জিনিসগুলো আমরা করব কখন, আমরা এই সপ্তাহে আমরা ট্রাই করব যে আমাদের এই কাজগুলো শেষ করে ফেলার জন্য, এই কাজগুলো শেষ করে ফেললে আমরা নেক্সট উইকে এই কাজগুলো শেষ করে ফেলবো। সবগুলো কাজ যখন শেষ হবে তখন আমাদের অফ পেজের কাজগুলো শুরু হবে, মেন যে কাজগুলো আছে। এখানে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, যেটা আপনারা এর আগে দেখেন নাই, তাই না? এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আমি এখানে অ্যাড করব। তবে আমি আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা পেইড মেথড। এখন এটার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে এটাও একটু বলে নিই। আপনি যদি প্রতিদিন 2টা পোস্ট করতে চান, তাহলে আপনার মান্থলি খরচ হতে পারে অন এভারেজ 100 টাকার মতো খরচ হবে মাসে।
দুইটা পোস্ট করতে হবে না 100 টাকার বিনিময়ে। এখন এটা দিয়ে আপনি 100 টাকাটা কোথায় খরচ হবে এটা একটু বলে নি। কারণ অনেকের মধ্যে প্রশ্ন আছে 100 টাকাটা কোথায় খরচ হবে। সে 100 টাকাটা দিয়ে আপনাকে একটা মেল কিনতে হবে। 100 টাকা না, মূলত 80 টাকা খরচ হবে। আপনার একটা ইমেল কিনতে হবে, যে মেলটাকে বলা হবে পিবিএ ইমেল। নাম শুনছেন কখনো পিবিএ ইমেলের? পিবিএ ইমেলের নাম শুনছেন কেউ? নো স্যার। ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট ইমেল। আপনাদের ইমেলটাও কিন্তু ফোন ভেরিফাইড। আপনারা সবাই জিমেল খুলছেন, ফোন ভেরিফাইড করে খুলছেন না? ফোন ভেরিফাই করে সবাই তো ফোন ভেরিফাই করে খুলছেন। কিন্তু কিছু কিছু ক্লাসিফাইড সাইট আছে যেখানে ওই যেই দেশে আপনি পোস্ট করবেন, যেমন বাংলাদেশের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস গুলোতে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস বলতে বোঝানো হয় যে এমন একটা সাইট যেখানে গিয়ে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন করবেন। যেমন আপনার একটা গিগ আছে, ফর এক্সাম্পল আপনি গিগে কি করেন, আপনি ইন্ট্রো তৈরি করেন, ইউটিউবের জন্য ইন্ট্রো তৈরি করেন, ফর এক্সাম্পল আপনি কন্টেন্ট লিখেন মনে করেন, তা আপনার এটা একটা সার্ভিস। তো এটা এই সার্ভিসটাকে আপনি চাইলে কি করতে পারেন, আসতে পারেন অ্যাড করে আসতে পারেন, অ্যাড দিয়ে আসতে পারেন। তো অ্যাডটা দেওয়ার জন্য ধরেন আপনি অ্যাডটা তো বাংলাদেশে দিলে হবে না, এটা নিশ্চয়ই কোনো ইংলিশ ভাষাভাষী কান্ট্রিতে দিতে হবে। আপনি চাচ্ছেন কানাডাতে দিতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে কি নিউজিল্যান্ডে দিতে যাচ্ছেন, বা আপনি আমেরিকাতে দিতে যাচ্ছেন। যদি আমেরিকাতে দিতে চান আপনার একটা আমেরিকান পিবিএ লাগবে। আমেরিকান পিবিএ বলতে আমি বোঝাচ্ছি আমেরিকান ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে। সেটা ইয়াহু হতে পারে, সেটা জিমেলও হতে পারে। আমার কথা বুঝতে পারছেন? একটা আপনার ভিপিএন লাগবে। ভিপিএনটা আমি আপনাদেরকে দেখাই দেবো, যে প্রতিবার আমি যে কার্ড মেথড দেখাইছি না, ওই কার্ড মেথডটা অ্যাপ্লাই করে আপনারা 1 মাসের জন্য ভিপিএন পেয়ে যাবেন ফ্রিতে। তাহলে এই কার্ড মেথড জীবনও শেষ হবে না এবং আপনাদের ভিপিএন জীবনও শেষ হবে না। ভিপিএনটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। শুধু আপনাদের কিনতে হবে কি, এবার আপনাদেরকে আমেরিকান ফোন ভেরিফাইড একটা ইমেল কিনতে হবে। এটা অনেকেই সেল করে, অনেকে 50 টাকা, অনেকে 60 টাকা, অনেকে 20 টাকা 30 টাকা দিয়ে সেল করে, তবে ওগুলোর কোনো গ্যারান্টি নেই। আমি যার কাছ থেকে নিয়ে ইউজ করি, ওর একটা সাইট আছে, সাইটটার নাম আমার এক্সাক্টলি মনে পড়তেছে, আমি সাইটটা আপনাদেরকে দিয়ে দেবো, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে ও $2.5 করে সেল করে একটা ইমেল অ্যাকাউন্ট। তো সে সেখানে বলে দেয় যে তার ইমেলটা যারটা টিকবে তারটা 3 মাস টিকে যাবে ইমেলটা, কারণ 3 মাস পরে এটা আর কাজ করবে না ইমেলটা। তো 3 মাস টিকে গেলে আপনার 3 মাসে খরচ হবে 80 টাকা। যেমন আমি নিছি ঈদের সম্ভবত 2 থেকে 3 দিন পরে নিছি আমি, আমারটা কিন্তু এখনো কোনো প্রবলেম হয়নি, আমারটা কিন্তু এখনো চলতেছে। তো এটা হচ্ছে অনেকটা লাকের উপর ফেভার করে, কারোটা 15 দিন চলতে পারে, কারোটা 30 দিন চলতে পারে। এটা নির্ভর করতেছে আপনি কত সেফলি ভিপিএনটা ইউজ করতেছেন। আপনি যত সেফলি ভিপিএনটা ইউজ করতে পারবেন তত আপনার পিবিএটা ততদিন টিকবে। তো 3 মাস টিকে গেলে তো আপনার জন্য ভালো। একটা পিবিএ দিয়ে আপনি পার ডে 3টা পোস্ট করতে পারবেন, 3টা সর্বোচ্চ পোস্ট করতে পারবেন। তো পোস্ট করলে তো হবে না, পোস্ট গুলোতে লাইভ হইতে হবে, তাই না? আপনার এভারেজ 2টা পোস্ট লাইভ হবে। তো এই জিনিসগুলো আসলে কি, ক্লাসিফাইড অ্যাড সাইটটা কি, এটা কিভাবে করতে হয়, এই জিনিসটা আমরা এখানে অ্যাড করছি। বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা প্রমিস করেছিলাম যে 50টা ক্লাস শেষ হলে আমি কিন্তু আপনাদের সাথে ইউটিউবটা আলোচনা করব। খালি আপনাদের কত নম্বর ক্লাস? খালেদ আপনাদের কত নম্বর ক্লাস? এখন অনেকের কারণে আমরা পিছিয়ে আছি। আমরা কিন্তু নেক্সট ডে আর কেউ যদি ওয়েবসাইট বাই না করেন, সেট আপ না করেন, তাদেরকে আর কাজ করতে হবে না, আপনারা শুধু কাজ দেখবেন, বুঝছেন? তাদেরকে আর কোনো হোস্টিং বাইও করতে হবে না, কিছু করতে হবে না। আপনি যদি 1 সপ্তাহ 10 দিন পরে হোস্টিং বাই করে আমাকে বলেন স্যার আমি হোস্টিং বাই করছি, আমারটা দেখে দেন, আমি কিন্তু আপনারটা চেক করবো না, কারণ তখন আপনি আমার লিস্টের বাইরে চলে যাবেন। এই সপ্তাহের লাস্ট ডে মানে বুধবার দিন আমি লিস্ট করব, প্রত্যেকটা টিম লিডারের নাম লিখে তাদের ওয়েবসাইটটা আমি করে রাখবো, সেট নিয়ে রাখবো। এরপরে আপনারা ওয়েবসাইট যারা কমপ্লিট করতে পারবেন না, কাস্টমাইজেশন প্লাস এই কাজটা কমপ্লিট করতে পারবেন না, এদের নামগুলো আমি আর নিব না। আমার এই লিস্টটা আমার কমপ্লিট করে দিতে হবে আমাকে বুধবারের মধ্যে। যারা এটা করতে পারবেন না তাদের লিস্ট আমি আর নিব না, মনে রাখবেন বুধবার দিন। বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ, মেটা ট্যাগ গুলো বসাইতে হবে, HTTPS সেটআপ করতে হবে, সাইট কাস্টমাইজেশন করে ফেলতে হবে, 15 থেকে 20টা কন্টেন্ট দিতে হবে, ইমেজ গুলোকে আপনারা দিয়ে দিতে হবে। এটা যদি বুধবারের মধ্যে করতে না পারেন, যারা পারবেন না তাদেরকে আর নেওয়া হবে না।
তারা এমনি ক্লাস করবেন, দেখবেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে ক্লাস থেকে তো আর বের করে দিতে পারবো না। বুঝতে পারছেন আমার কথা? এবং কেউ যদি এটাকে আসলে এমনি নেন, যদি স্যার তো প্রতিদিন এমনি বলে, এটাকে এমনি বলছে মনে হয়, আপনারা ভুল করতেছেন। কারণ এখানে আসলে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি জাস্ট একটু স্লোলি যাচ্ছি এজন্য, কারণ খালেদরা এখনো 50টা ক্লাস শেষ করে নাই। এরপর আপনাদেরকে ইন্টারনেট প্রেসার দেবো আমি, মনে রাখবেন। বুঝছেন আমার কথা? এই কাজগুলো চাইলে কিন্তু আজকে দিনের মধ্যে কমপ্লিট করা পসিবল, সত্যি বলতেছি। টিমে চাইলে, ব্যক্তি হিসেবে চাইলে বুধবার দিনের মধ্যে কমপ্লিট করা পসিবল, ব্যক্তি চাইলে। কিন্তু টিম চাইলে কিন্তু এটা আজকের মধ্যেই পসিবল, টিম যদি চাই। পারবেন কি না, নাকি কোনো ইয়ে আছে উনি যে আপনার ইয়ে যে না স্যার হবে না, এটা বেশি বেশি হয়ে গেছে কাজ, এরকম কোনো কেউ বলতে চান কিনা? মানে কোনো টিমের কি কোনো প্রবলেম আছে কিনা, পারবো না, এই না সেই না, কারণ কারো কোনো কমপ্লেন আছে কিনা? জহিরুল, আপনার টিম পারবে তো? আশা করি ভাই পারবে। ঠিক আছে, এখন তাহসিন আছে, আপনি আছেন। আপনারা কেউ করুক আর না করুক, আমার মনে হয় যে কাজটুকু দিছি দুইজনেই এনাফ, দুইজন না একজনেই পারবেন। একজনের পক্ষে এটা করা সম্ভব, দুজন লাগবে না। ইনশাআল্লাহ ভাই। স্যার কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে কিছু যদি বলতেন, এটা ইউনিক কন্টেন্ট এখন কিভাবে লিখবো, যদি আমরা ট্রান্সলেট ছাড়া তো কোনো উপায় দেখতেছি। ট্রান্সলেট কেন, আমি তো যারা, ফর এক্সাম্পল আপনি যদি টুলস না থাকতো, আপনি কি কন্টেন্ট লিখতে পারতেন না? কন্টেন্ট লিখতেন না? সেক্ষেত্রে আমি তো ওয়ার্ড এটা দিয়ে দিচ্ছি রেডের জন্য। আপনার পাইছেন ওয়ার্ড এটা, কিন্তু আমাদের গ্রুপ বেস রুলস আছে, কিন্তু আমি আমার যে পেড টুলস গুলো আপনাদের সবার সাথে শেয়ার করতে পারবো না। যারা শুধু পেড মেম্বার তারাই শুধুমাত্র এই সার্ভিসটা পাবে, সবার সাথে তো আমি দিতে পারবো না, কারণ এগুলো তো আমাকে বাই করতে হয়। অনেকগুলো টুলস আমি আপনাদের থিমটাও ডাউনলোড করে দিছি, কিন্তু সবকিছুতে তো আমি আপনাদের ক্ষেত্রে এটা দিতে পারবো না, আমার কিছু বাইন্ডিং আছে, তাই না? আমি বলছিলাম আরএসটা আসলে আমি আপনাদেরকে কিছু বাল্ক কিওয়ার্ড দিয়ে দেবো, ওটা আমি করতে পারি, সমস্যা নেই। কিন্তু এর চেয়ে বেশি আসলে কিছু দেওয়া সম্ভব না, কম্পিউটার অ্যানালাইসিস করে দেওয়া সম্ভব না। আপনার যে কি কি আরো মানে আপনার ব্যাকলিং অ্যানালিটিক্স, এগুলো আমি পেড টুলস দিয়ে করবো, কারণ ফ্রি টুলস দিয়ে আপনারা জানেন যে ফ্রি টুলস এর কি বেহাল অবস্থা। আবার কেউ এটা ভাবে না আমি এক টিমে একটা কিনে ফেলবো, এক টিমে একটা থেকে সব কাজ করে ফেলবো, এটা অনেকটা বোকামি হবে। কারণ আমি যে সিস্টেম রেডি করতেছি, ওই সিস্টেম এটা করা যাবে না। কারণ আমাকেও আপনারা দেখতে, আপনারা সবাই জানেন আমার এই যে 2250 রুপি আমার নষ্ট হয়েছে শুধু 2 দিনে। এটা আসলে আমারই ভুল ছিল, আপনাদের কোনো ভুল না, এটা আমারই ভুল ছিল যে আইপি গুলো ইয়ে করে নেওয়া, আমার আগে থেকে ভিপিএস এ বসানো দরকার ছিল। তো কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনারা হয় ম্যানুয়াল কন্টেন্ট লিখবেন, না হলে ওয়ার্ডে কিনে নেবেন। এছাড়া আমি কোনো উপায় দিতে, ট্রান্সলেট করবেন, পরে এখানে ডুপ্লিকেট কন্টেন্ট ধরা পড়বে। ডুপ্লিকেট কন্টেন্ট ধরা পড়লে কিন্তু এটা আপনার সাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে প্রবলেম হবে। আমি আগেই বলছিলাম যে একটা কথা, আপনাদের মনে আছে কিনা জানি না, নিজের জন্য হলে আপনি কি করেন, ট্রান্সলেট কন্টেন্ট ইউজ করিয়েন না, বায়ারের জন্য হলে ইউজ করেন। নিজের জন্য হলে এটা কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর তৈরি করবে, আমি আগে বলেছিলাম। বায়ারের জন্য হলে দিয়ে দেন, কারণ বায়ার আপনাকে যেভাবে মূল্যায়ন করতেছে আপনি বায়ারকে সেভাবে কাজ দিবেন। বায়ার যদি আপনাকে $500 দিতে একটা আর্টিকেলের জন্য, তখন আপনি ভালো করে লিখতেন। বায়ার যদি আপনাকে $5 দিচ্ছে, আপনি $5 দিয়ে ট্রান্সলেট আর্টিকেল পাবে, সে হচ্ছে ভালো আর্টিকেল পাবে না। বুঝতে পারছেন? অথবা ম্যানুয়ালি লিখতে হবে, অথবা ওয়ার্ড এআই দিয়ে লিখতে হবে, কিন্তু ট্রান্সলেট করা যাবে না। অথবা আর্টিকেল ফ্লগ দিয়ে লিখতে হবে, সেটা আপনার বাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন আমার কথাটা? কারণ আমি দেখলাম আর কি, ফ্রিতে দিলেও স্টুডেন্টরা এগুলো শেয়ার করে ফেলে, এটাও আমার কাছে আসলে খারাপ লাগে। কারণ এই টুলস গুলো ভাই আমাকে কিনতে হয় না, এগুলো আমি তো ফ্রিতে পাই না, এগুলো তো কেউ আমাকে ফ্রিতে দেয় না। ফ্রিতে দেয়, ফ্রিতে দিলে আপনি দেন, শেয়ার করে দেন। যেগুলো তো ফ্রিতে পাই এগুলো আমি সবাইকে দিয়ে দিই, যেমন গ্রামার টাইমার এগুলো আমি সবাইকে দিই, এগুলো ফ্রিতে পাওয়া যায় খুঁজলে। কিন্তু আর্টিকেল ফ্রগ বা যে বাকি জিনিসগুলো তো ফ্রিতে পাওয়া যায় না, এগুলো একটা লিমিটেশন আছে তো, তাই না? 5 দিনের যে অ্যাকাউন্টটা দেওয়া হয় সেখানে 20,000 ওয়ার্ড লিমিট করে দেয়, 20,000 ওয়ার্ড। অনেকে আছে অহেতুক কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখে, অহেতুক কিওয়ার্ড, কোনো কাজের কিওয়ার্ড না। এগুলো জিনিস হলো খুব হয়ে যায় আর কি। কারণ একটা প্লাগইন ডেভেলপ করতেও ঝামেলা লাগতেছে, নাহলে একটা প্লাগইন ডেভেলপ করে এটা দিতাম।
লিমিট করে দিতাম কে কত করতে পারবে। আচ্ছা কাইন্ডলি একটু আপনারা ইয়েতে চলে আসেন, একটু ক্যামেরাতে চলে আসেন, আমাকে একটা স্ক্রিনশট নিয়ে একটু বেরোবো আমি। বিষয়টাতে কেউ রাগটাগ করবেন না, কারণ এটা হচ্ছে কি এই জায়গাটা একটু প্রফেশনাল জায়গা। এই জিনিসটা আমরা সেল করি, অথবা আপনার যদি কারো কাছ থেকে অন্য কারো কাছ থেকে বাই করতে চান তাও বাই করে নিয়ে আসতে পারেন। মানে এক একটা টুলস $60 নিচে পাবেন না, 4টা টুলস মিনিমাম বাই করতেই হবে, $20 $25 চলে আসবে, তাও 1 আইপি। স্যার আপনি একটা ভিডিও এডিটর একটা টুলস দেওয়ার কথা বলেছিলেন, আর কোনটা? ওটার জন্য স্যার অলরেডি ভিডিও এডিটর টিউটোরিয়াল কোর্স পেমেন্ট করে দিয়েছেন এটার জন্য? আমি পেমেন্ট করে দিয়েছি তো। পার নাই আপনি? কন্ট্যাক্ট করছি, মিনার ভাই আসলে আপনার কথা বলছি স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি সরি, আমি মনে হয় আপনাকে আমি কোথায় দিছিলাম, রাখেন চিন্তা করি। আপনাকে আমি দেই নাই না? কাইন্ডলি একটু মেইলটা চেয়ে দেন। স্যার আমি চেটে দিয়ে দিচ্ছি। আসলে আমি ওই এদিকে অনেকগুলো কাজের চাপের জন্য ঢুকতে পারিনি, আমাকে আরো 2-1 জন ইয়ে করছে, আমি আসলে দিতে পারিনি তাদেরকে। একটা মিনিট, আমি এখন দিয়ে দিচ্ছি। আমি দেখি আগে কোথায় আছে। পেড হ্যাঁ পাইছি, দেন। স্যার দিয়ে দিচ্ছি। আপনার মেলটা ওপেন করেন। সরাসরি আমাকে ফোন দিয়ে দেবেন, এসব বিষয় তো আসলে সিয়ারা জানে না, বুঝলেন না? আপনি বলেছিলেন স্যার যে সিআর সাথে কন্ট্যাক্ট করে তারপর ইয়া করতে। আচ্ছা আচ্ছা, ওটা হ্যাঁ সমস্যা নেই। স্যারকে বলছেন তো সিয়ার আসলে আমাকে জানাইছে, তো আমি ভুলে গেছি। হ্যাঁ সিআর পরে বলছি স্যার যে আপনাকে জানাইছে, তো আপনি ব্যস্ততার কারণে হয়তো দিতে পারছেন না। আপনার মেলটা চেক করেন, আপনার মেইলে চলে গেছে। জি স্যার, মেলটা চেক করছি এখন। কালকেও কি আছেন যাকে আমি ভুলে দিই নেই? গতকালকে আমাকে একজন দিচ্ছে, আমি ভুলে দিইনি, রাখেন, ভুলে গেছি। আর বাকি ভিডিওগুলো আমি আসলে সময়ের জন্য আপলোড করতে পারি নাই, আর আমাদের এখানে নেটের অবস্থা খুব একটা সুইটেবল না, তো ওইটাও আমি আসলে দেখে আজকে কালকের মতো দিয়ে দেবো। ফাহিম, জি স্যার পেয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। হ্যাঁ, রতন কুমার, আপনার চেহারা তো মন খারাপ নাকি? না স্যার, মন খারাপ না হলে আপনি মন খারাপ করে আসছেন। রতন কুমার হচ্ছে এই বেচের সুপার উস্তম, বুঝছেন? সুপার উস্তম তো চেনেন সবাই। সুপার উস্তম চেনেন? সে সবচেয়ে চুপচাপ থাকে কিন্তু সবচেয়ে বেশি ইনকাম করে। স্যার রতনদার খুব তারিফ শুনেছি স্যার। ও মানুষ হিসেবে ভালো, শুধুমাত্র বেশি ইনকাম করলে হয় না, মানুষ হিসেবেও কিন্তু ভালো হইতে হয়। আজকে হচ্ছে 30 তারিখ। তখন আপনি আপনার বেচমেন্টটাকে একটু হেল্প করিয়েন। হ্যাঁ, তারা হেল্প লাগবে, কারণ আসলে আপনারা হেল্প না করলে আমার পক্ষে কখনো একা হেল্প করে এদেরকে নিয়ে আসা সম্ভব না। আর সফলতা সেখানে যেখানে সবাইকে নিয়ে কিন্তু এগোনো যায়, তাই না? একা একা গিয়ে কোনো লাভ নাই, কোনো মজা নাই। আর সবাই মিলে যখন আসলে করবেন সেটাই হচ্ছে আসল মজা। আমরা যে প্ল্যান চিন্তা করতেছি, যে ডিসেম্বরের দিকে যে প্ল্যান করতেছি সবাই মিট করার, সেই প্ল্যানের জন্য সবাই ফ্রিল্যান্সারে আসতে পারে, এটা আসলে সবাইকে মানে আপনাকেও আপনার আগ্রহের দিক থেকে সর্বোচ্চ দিতে হবে, আপনার আগ্রহটুকু, প্যাশনটুকু, কষ্টটুকু, শ্রমটুকু দিতে হবে, আমরাও দিব, বাকি যারা আর্ন করতেছেন তারাও আপনারা কি কোনো এফোর্ট করবেন, দিবেন। কিন্তু গতকালকে আমি এই কথাটা এই জন্যই বললাম, গতকালকে 6:55 আমাদের এক প্রশিক্ষণার্থী ফাহিম চৌধুরী, উনি একটা পোস্ট করছেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি এসে এটা 9:45 দেখছি।
তখনও একটা লোকও রিপ্লাই করে নাই যে এই কাজটা এভাবে করা যায়। কেন বলতে পারবেন একটু? আঠারো নম্বর পেজকে বলতেছি, আপনারা কে বলতে পারবেন যে সে 10 মিনিট কম 3 ঘন্টা হয়ে গেছে, বাট আপনারা কেউ তাকে হেল্প করেন নাই, তার পোস্ট সে পোস্টটা যেরকম সেরকম রয়ে গেছে। সে বললো যে বায়ার কি বলছে আমি বুঝতে পারতেছি না। আপনিও যদি না বুঝেন, আপনি তো এখানে লিখে দেন অন্তত, ঠিক আছে ভাই আমিও বুঝতে পারতেছি না, তাই না? কেউ তাকে হেল্প করেন নাই। এখন একা একা ফ্রিল্যান্সার হওয়ার মধ্যে কোনো মজা নেই ভাই। আপনি আরো একজনকে নিয়ে উঠবেন, সেক্ষেত্রে কখনো যদি কোনো কাজ আটকে যান আপনি সেই কাজটা ওনাকে দিয়ে করায় নিতে পারবেন। আপনি হেল্প করলে আপনি হেল্প ব্যাক পাবেন, কিন্তু আপনারা করেন নাই। আসলে আমার দুঃখ লাগছে খুব। 18 নম্বর পেজের উপর আমার মনটা খারাপই লাগছে যে একটা লোকও 3 ঘন্টার মধ্যে তাকে একটা রিপ্লাই দিতে পারেন নাই। তাহলে গ্রুপের মধ্যে এসএমএস করে লাভ কি? সে আমাকে বলতেছে স্যার আমি আপনাকে পার্সোনালি এসএমএস করতেছি। আমি বললাম যে আমি ইন্টারনেটের বাইরে আছি, আমি 10টার আগে ইন্টারনেটে আসবো না। আপনি গ্রুপে করেন, দেখবেন কেউ না কেউ রিপ্লাই দিয়ে দেবে। আমি তাকে আপনাদের ভরসায় এই কথাটা বলছি, কিন্তু আমি 3 ঘন্টা পরে এসে দেখতেছি আপনারা সেই ভরসা রাখতে পারেননি। রিপ্লাই দিতেন বাকিরা, আপনি কথা বলছেন বাকিদের কি অবস্থা? বায়ার কি 3 ঘন্টা বসে থাকবে বলেন আপনাদের জন্য? তখন বায়ারের খাইতে কাজ নেই। আপনি একটা মুদির দোকানে জানতে দেখে চাল কেনার জন্য, মুদির দোকানদার মনে করেন বাইরে গেছে, আপনি দাঁড়ায় থাকবেন 2 ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকবেন? দাঁড়ায় থাকবেন যদি বাকি কাস্টমার হন। আপনি 5 ঘন্টা দাঁড়ায় থাকবেন যদি বাকি কাস্টমার হন, কিন্তু যদি নগদ কাস্টমার হন আপনাকে দাঁড়ায় থাকবেন? আপনারা যেন আর দোকান থেকে টাকা আসবে করে কিছু, তুমি না দিলে কিছু আরেকজন দেখবো। ফাইবারে তো আরো কি নগদ নারায়ণ, ফাইবারে কিন্তু কোনো বাকি কাজ নাই। তো সে আপনাকে না পেলে অন্য কাগজ দিয়ে কাজটা করাবে। আপনি তাকে 3 ঘন্টা 4 ঘন্টা পরে রিপ্লাই দেবেন, এখানে আসলে এখানে প্রফেশনালিজম হবে না। আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে, বুঝছেন? এই কাজটা কেউ করবেন না। আপনি একটু হেল্প করবেন, অন্যকে হেল্প করবেন, দেখবেন আপনার ছোট্ট একটা রিপ্লাই আসলে তার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। যদি ওই বায়ারটা তাকে ফিক্স কাজে রাখে, তার লাইফটা চেঞ্জ না? তো এটা তো আপনার রিপ্লাইয়ের কারণেও হতে পারে। সে আপনাকে আজীবন সম্মান করবে তার জায়গা থেকে, তাই না? আর যাকে একবার সম্মান করা যায় তাকে কিন্তু কখনো গালি দেওয়া যায় না। দিলে এটা অমানুষ, এটা অন্য বিষয়, কিন্তু আসলে কিন্তু দেওয়া যায় না, তাকে গালি দেওয়া যায় না। সম্মান যাকে করে এক কথা, বুঝতে পারছেন? তো ঠিক আছে, আপনারা অনেক কথা বলে ফেললাম। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আপনারা কাজগুলো একটু করে নিয়ে আসবেন। আমি কি এটা লিস্টটা দিয়ে দেবো চ্যাটে? জি স্যার। চ্যাটে দিয়ে দিতে হবে। আপনারা চ্যাটটাকে কপি করে গ্রুপে দিয়ে দেন। এটা হচ্ছে আপনার নেক্সট ক্লাসে, আপনার বুধবারের মধ্যে করতে হবে এই কাজগুলো, বুঝতে পারছেন? আমি এটা শেয়ার গ্রুপে দিয়ে দিচ্ছি, শেয়াররা কপি করে আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দেবেন। এটাকে হোমওয়ার্ক বলবো না, আসলে হোমওয়ার্ক বলে এটা কেমন লাগে, বাচ্চা লাগবে। এটাকে অন্য কিছু লিখতে হবে। কি লেখা যায় এটাকে? টিম ওয়ার্ক লিখি। জি স্যার, টিম টাস্ক। ঠিক আছে স্যার, ভিডিও এডিটিং এর কোর্সটা আমি পেমেন্ট করে দিছি কিছুক্ষণ আগে। ফর্মটা ফিল আপ করেন নাই? জি মেলটা দেন। আমি এখন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। স্যার এসইও ব্ল্যাক হ্যাট টুলসটা দিবেন বলছিলেন, ওখানে দেওয়া আছে তো। আপনি একদম নিচে যান না, আপনি প্রিমিয়াম টুলস এর একদম নিচে যান। আপনার পারলে প্রিমিয়াম টুলস আমি নিছি স্যার। হ্যাঁ ইমাম ভাই, আপনি প্রিমিয়াম টুলস এর মধ্যে আছেন, আপনি এটা একদম নিচে যান, প্রিমিয়াম টুলস এর একদম নিচে যান, লিংক পেয়ে যাবেন। আপনি মনে হয় চেক করেন নাই, আপনি একদম নিচে যান প্রিমিয়াম টুলস এর। পাইছেন? হ্যাঁ স্যার। পাইছেন নাকি এখন?
হ্যাঁ স্যার মেগার মধ্যে মেগার মধ্যে আমি তো দিয়ে দিছি, এটা তো অনেক আগে দিয়ে দিছি। আমি বলছিলাম না ওদিন রাত্রে দিয়ে দেবো, রাত্রে না সকালে দিছি পরে। ওগুলো ডাউনলোড করে নিয়েন বুঝছেন, মেগার স্টোরটা যদি কখনো আবার ডাউন হয়ে যায় তখন ঝামেলা হয়ে যাবে বুঝছেন। আচ্ছা জাহিদ হাসান আপনি কি পাইছেন? জি স্যার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাস। জি স্যার।